মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের আজকের উদ্যোক্তা সেশনের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনাব মুনির হাসান। স্যারের পরিচয় আসলে খুব সংক্ষেপে বা একটা বা দুইটা শব্দে দেওয়া অনেক টাফ। স্যার হচ্ছে একজন বহুমুখী প্রতিভার অধিকারী এবং তার সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে স্যার আমাদের তরুণ সমাজের, বিশেষ করে আমরা যারা উদ্যোক্তা হতে চাই স্পেশালি, তাদের জন্য স্যারের যে চিন্তা, স্যারের যে উদ্যোগ এবং তার যে কর্মপরিধি, এটা অনেক বেশি ব্যাপক। তো আমরা আজকে খুবই সৌভাগ্যবান, মার্চ ফরওয়ার্ডের প্রতিটি সদস্য এবং ব্যক্তিগতভাবে আমি নিজেকে খুবই প্রিভিলেজড মনে করছি আমরা শ্রদ্ধেয় মনির হাসান স্যারকে আমাদের সাথে পেয়ে আছি। আমি সংক্ষেপে, আমার কাছে খুবই সংক্ষেপে মনির হাসান স্যারের একটা পরিচয় আছে, আমি সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। আমাদের মনির হাসান স্যারকে আজকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। মনির হাসান স্যারের জন্ম হচ্ছে 1966 সালে চট্টগ্রামে। পড়ালেখা হয়ে আছে মূলত স্কুল এবং কলেজ লাইফ হচ্ছে চট্টগ্রামেই কেটেছে। আমাদের খুবই বিখ্যাত সেন্ট মেরিজ স্কুল, মুসলিম এডুকেশন সোসাইটি, মুসলিম হাই স্কুল ও চট্টগ্রাম কলেজে স্যার লেখাপড়া করেছেন বিজ্ঞান বিভাগে। এরপর স্যার ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন, সেখানেই কাজ করেছেন। ঢাকা আমাদের বুয়েট, বাংলাদেশের খুবই গর্বের প্রতিষ্ঠান, বুয়েটে স্যার দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পরবর্তীতে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে, যেখানে বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষকতা পেশা ছেড়ে উনি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, আমরা যেটাকে ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে চিনি, বিশ্বব্যাংক ইত্যাদিতে কাজ করেছেন। স্যার সাংবাদিক হিসেবে কাজ করেছেন। দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তি ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে সাহচর্য পেয়েছেন বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আমু জহুরুল হক, আবদুল্লাহ আল মুতি, শরফুদ্দিন এবং এআর খানের। তাদের অনুপ্রেরণায় নিজেকে বিজ্ঞান জনপ্রিয়করণের কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। 95 থেকে 98 সালে ভোরের কাগজ এবং 98 থেকে এখন পর্যন্ত প্রথম আলোর বিজ্ঞান ও গণিত বিষয়ক ফিচার পাতার সম্পাদনা করছেন, কাজ করছেন গণিত নিয়ে। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি কনসেপ্ট এবং প্রতিষ্ঠান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সম্মানিত সাধারণ সম্পাদক। এর পাশাপাশি উনি পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার প্রোগ্রামিং প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশে। 2011 সালে স্যারের একটি অন্যতম সেরা উদ্যোগ, আমরা বলবো চাকরি খুঁজব না, চাকরি দেব, এরকম একটা প্ল্যাটফর্ম স্যার প্রতিষ্ঠা করেছেন, যেখানে সদস্য সংখ্যা প্রায় 1 লক্ষ। প্রায় 1 লক্ষ। আমাদের মুনির হাসান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমরা স্যারের সাথে কথা বলার পর কথার বিভিন্ন পর্যায়ে হয়তো স্যার আরো আমাদেরকে বলবেন, শেয়ার করবেন, আমরা স্যার সম্পর্কে আরো জানবো। আমি স্যারকে এই পর্যায়ে সরাসরি আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসছি, স্যারের কাছ থেকে শুনবো। আমাদের আজকের আলোচনা, মার্চ ফরওয়ার্ডের আলোচনা যারা শুনছেন, উদ্যোক্তা সেশনের প্রথম প্রোগ্রাম, এবং প্রথম প্রোগ্রামে আমরা অতিথি হিসেবে পেয়েছি সময়ের সবচেয়ে জনপ্রিয় উদ্যোক্তা, আলোচক, চিন্তক এবং বক্তা মুনির হাসান স্যারকে। আপনারা যারা শুনছেন তারা নিজেদের কোনো ইচ্ছা, নিজেদের কোনো কোয়েরি যদি থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা যদি স্যারের কাছে থাকে, আপনারা প্লিজ আমাদের কমেন্টে, আমাদের ফেসবুক ট্যাবের কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করলে যেগুলো আমরা সিলেকশন করতে পারি, সময় এবং সুযোগ থাকার সাপেক্ষে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব, স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি মুনির হাসান স্যারের কাছে যাচ্ছি। মুনির হাসান স্যার, স্যার কেমন আছেন? স্যার, আমরা আজকের যে বিষয় নির্বাচন করেছি, উদ্যোক্তা, আপনিও হতে পারেন শুধু চেষ্টার অপেক্ষা। চেষ্টা, উদ্যোক্তার চেষ্টা, বিষয়টা কি স্যার? আপনি কিভাবে বলবেন উদ্যোক্তা কিভাবে চেষ্টা করতে পারেন, তার চেষ্টাটা কিরকম হওয়া উচিত? শুরুতে আমি আলোচনার শুরুতে এই প্রশ্নটা আপনাকে করতে চাই। ধন্যবাদ ভাইদুল্লাহ।
এবং ধন্যবাদ মার্চিস ফরওয়ার্ডকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তো আসলে তো যেকোনো জিনিস করার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশে আমাদের এটা আমরা যেহেতু ব্রিটিশদের থেকে উপনিবেশভাবে আমরা আসলে বড় হয়েছি। সেজন্য আমাদের দেশে উদ্যোগের ব্যাপারটা কিন্তু সেভাবে আসে নাই যতটা ব্যবসা আসে। অথবা তারও আগে ট্রেডিং কতটা আমাদের দেশে সবচেয়ে বেশি আসে। ট্রেডিং হলো খুবই মানে একদম উদ্যোগে সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রেডিং। ট্রেডিং মানে কি? আমি এক জায়গা থেকে জিনিস কিনবো আরেক এটাই কিন্তু ওই আরব পর্তুগিজ বণিকদের এটাই কাজ ছিল। এক জায়গা থেকে জিনিস কিনে আরেক জায়গায় বিক্রি করা। সেটাও আমাদের দেশে ট্রেডিং দিয়েই শুরু হয় এবং যেটা কিন্তু আমরা এখনো লিগেসি বহন করছি যে আমাদের দেশে উদ্যোক্তারা তাদের ব্যবসা পরিচালনা করার জন্য যে লাইসেন্স করে সেটার নাম কিন্তু ট্রেড লাইসেন্স, তাই না? এটা ওইখান থেকে আসছে। হুম, তো যেমন আমি যদি ট্রেডিং এর কথা বলি, ট্রেডিং করতে হলে আমি যদি ঢাকা শহরে একটা জিনিস কিনে আবার ঢাকা শহরে একটি বাজারে বিক্রি করার চেষ্টা করি, তাইলে কিন্তু সেটা আমি পারবো না যদি আমি ফাঁক ফোকরগুলো না জানি। কোনো কোনো জায়গায় এটা সম্ভব, যেমন আমি বাজার করি কারণ বাজারে। কারণ বাজার হচ্ছে ঢাকার একমাত্র মানে কয়েকটা বড় বাজারের একটা, যেখানে পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি হয়। কাজে সেখানে কেউ কেউ পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে কিছু দাম বাড়িয়ে বিক্রি করতে পারে, কারণ সবাই কিন্তু সাধারণভাবে যেখানে শুধু খুচরা জিনিস বিক্রি হয় সেখান থেকে কিনে কিন্তু সেখানে বিক্রি করলে মাইর খাওয়ার সম্ভাবনা বেশি, কারণ অন্য কেউ এক্ষুনি কিনে আবার বিক্রি করতেছে এটা মানে। তো সেই জন্য তার মানে মিনিমাম তাকে ওই বাজারটা ত্যাগ করে অন্য বাজারে গিয়ে বিক্রি করতে হবে বা অন্য কোনো জায়গায়, তার মানে ওখান থেকে আসলে উদ্যোক্তার কষ্টটা শুরু। একদম সবচেয়ে লোয়েস্ট স্টেজে ট্রেডার হওয়ার জন্য তাকে মিনিমাম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। এটাই কিন্তু আসলে দিনে দিনে আরো বেড়েছে। আমরা যদি আরেকটু উপর দিকে যাই, হ্যাঁ, ট্রেডিং এর পরে কি হয়? ট্রেডিং এর পরে একটা ভ্যালু এডিশন হয়। হ্যাঁ, যেমন আমি ট্রাকে করে আম কিনে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর সেটা ক্রেটে করে বিক্রি করলাম। ক্রেটের মধ্যে দিয়ে সুন্দর করে প্যাকেজিং বিক্রি করলাম। প্যাকেজিংটা হলো আমার ভ্যালু এডিশন। আমি বিক্রি করার সময় পচা আমগুলো ফেলে দিলাম, তাহলে কিন্তু আমি ভ্যালু অ্যাড করলাম। আমি এই ভ্যালু এডিশন আমি কিন্তু বাড়তি টাকাও দাবি করতে পারবো ভোক্তার কাছ থেকে, ঠিক আছে? কিন্তু কষ্ট কিন্তু বাড়তেছে। মানে আমি আম কিনে নিয়ে এসে জাস্ট বিক্রি করে দিলে যা ছিল, এখন আমি ভ্যালু অ্যাড করতে গিয়ে কিন্তু আমাকে কষ্ট করতে হবে। আমাকেই যে করতে হবে তা না, আমার দলবল করবে, আমার প্রতিষ্ঠান করবে, কিন্তু আমাকে করতে হবে, কারণ আমাকে তখন প্যাকেজ করতে হচ্ছে, এই আমগুলোকে বাছাই করতে হচ্ছে, প্যাকেজিং করতে হচ্ছে, আবার এগুলোকে ডেলিভারি দিতে হচ্ছে। তো এরকম প্রত্যেকটা স্টেজে যখন আমি করতে যাব, ততই কিন্তু আমাকে এক ধরনের কষ্ট করতেই হবে। তো সেজন্য চেষ্টা এবং কষ্ট দুটো যদি থাকে, তাহলে উদ্যোগটা কিন্তু যে কেউ হতে পারে। এটা আগে আমরা একটা ধারণা করতাম, সেটা হলো যে উদ্যোগটা শুধুমাত্র উদ্যোক্তার ছেলে মেয়েরা হতে পারে। এটা একটা পারিবারিক বিষয়, ব্যবসাটা তাই। বিশেষ করে যারা চট্টগ্রামে যারা আজকের এই অনুষ্ঠান শুনতেছে বা দেখতেছে, তাদের হয়তো মনে আছে যে খাতুনগঞ্জ এলাকায় হলো আমাদের চট্টগ্রাম বাংলাদেশের ট্রেডিং এর সবচেয়ে বড় ক্যাপিটাল বলা যায়। সেখানে জি। ওই বংশ পরম্পরায় কাজগুলা এগিয়ে গেছে, সেটা একটা দিক আছে। কিন্তু আমরা এখন দেখতেছি যে না, বংশ পরম্পরাটা খুব গুরুত্বপূর্ণ না। যে হুম। কেউ চাইলে এই উদ্যোক্তা যে ল্যাডারটা, উদ্যোক্তার যে সিঁড়ি, যে কোনো জায়গায় কিন্তু ল্যাডারে সে এন্ট্রি নিতে পারে। কিন্তু তার কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। এবং এই চেষ্টাটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে বাস্তবায়ন হবে না। এই চেষ্টাটা তাকে অনেক কষ্ট দিবে। কাজেই চেষ্টা এবং কষ্ট দুটো যদি থাকে তাহলে সে উদ্যোক্তা হতে পারে। স্যার, আপনি বেসিক্যালি স্যার উদ্যোক্তা যেটা আমরা বলি, উদ্যোক্তার মেইন থিমটা কি? কখন আমরা বলবো যে স্যার আপনি কয়েকটা শব্দ ইউজ করেছেন, ট্রেডিং, বিজনেস, আমরা উদ্যোক্তা বলতে আসলে স্পেসিফিক মানে কাদেরকে উদ্যোক্তা বলে চিনবো? আমি আলাদা করি না। হ্যাঁ, অনেকে আলাদা করে। অনেকে বলতে চায় যে উদ্যোক্তা উদ্যোক্তা হচ্ছে যে সে যে কিনা আহ একটা আলাদা কোনো নতুন কিছু করবে বা একটা ভ্যালুয়েশন করবে। আমি সেটা বলি না। আমি বলছি যে কোনো উদ্যোগ নিবে সেই উদ্যোক্তা। হ্যাঁ, এবং সে যদি শুধুমাত্র এই শহর থেকে মানে গ্রাম থেকে যদি সে ওই হাটাজারির মরিচ কিনে নিয়ে এসে যদি শহরে বিক্রি করে, তাহলে সে একজন উদ্যোক্তা। কারণ সেটা একটা উদ্যোগ নিছে এবং যে উদ্যোগের ফলে কিছু লোকের কোনো একটা সমস্যার সমাধান করছে। তো আমি তাকে উদ্যোক্তা বলি যে একটা সমস্যার সমাধান করে। এই সমস্যাগুলো সবসময় চোখে দেখা যায় না। অনেকগুলো মনে হয় কি খুব সাধারণ। হ্যাঁ, যেমন একটা হইলো যে আমাদের আমি জানি না চট্টগ্রাম শহরে কি এখনো আমি চট্টগ্রাম ছেড়ে আসছি অনেক, মানে মাঝে মধ্যে যাই এখন, থাকা তো হয় না। তো চট্টগ্রাম শহরে এখনো নিশ্চয়ই অনেকে ওই যে ভার কাঁধে নিয়ে দুধ বিক্রি করে নিশ্চয়ই, তাই না? তো
তো ওরাও তো একটা প্রবলেম সলভ করে। হ্যাঁ? যেমন আমরা যখন ছোট ছিলাম তখন একজন দুধওয়ালা এসে আমাদের বাসায় দুধ দিয়ে যেত। তো সে আমাদের দুধের সমস্যার সমাধান করতো। হ্যাঁ, পরে যখন আমরা একটু আমরা যখন স্কুলে শেষের দিকে চলে আসি, তখন আমরা দেখলাম যে মিল্ক বিটা দুধ বলে একটা জিনিস পাওয়া যায়। তখনও মিল্ক বিটা দুধের দাম এই গরুর দুধের দামের চেয়ে বেশি ছিল। তো কাজে এটা সব বাসায় কেনা হতো না। সব বাসায় কিন্তু বেশিরভাগ বাসায় ওই ভাড়ে করে গোয়ালা এসে দুধ দিত। তাহলে গোয়ালাও কিন্তু একজন উদ্যোক্তা। হ্যাঁ, কারণ সে তার গ্রাম থেকে এই দুধটা সংগ্রহ করে এনে এই ভ্যালুয়েট করে। ভ্যালুয়েটটা কি? সে আমার বাসার কাছে চলে আসে। কাজে you can ask for more money, যে আমি আপনার বাসায় দিয়ে দিচ্ছি। এই ভ্যালুটা আমি যোগ করেছি। কাজে আমি মনে করি যে যে লোকেই কোনো একটা প্রবলেম সলভ করে সেই উদ্যোক্তা। তবে উদ্যোগের ভিন্নতার জন্য যে কিনা শুধু ট্রেডিং করে তাকে আমরা ট্রেডার্স বলতে পারি। যে কিনা একটা সার্ভিস প্রোভাইড করে তাকে আমরা সার্ভিস প্রোভাইডার বলতে পারি। যে একটা ইনোভেশন করছে তাকে আমরা ইনোভেটর বলতে পারি। এরকম নানান ভাবে বলতে পারি। কিন্তু এন্ড অফ দি ডে সবাই কিন্তু এন্টারপ্রেনার। স্যার আপনার একটু কাইন্ডলি সাউন্ডটাতে একটু সমস্যা হচ্ছে, যখন আপনি কথা বলছেন একটু কাইন্ডলি একটু খেয়াল করবেন আমাদের। আচ্ছা, আমি তাহলে সামনে নিয়ে রাখবো। এখন ঠিক আছে, এখন এখন ইউ আর কোয়াইট কারেক্ট। মাঝে মধ্যে নড়লে মনে হয় এটা একটা ঝামেলা করে। আচ্ছা, যারা শুনছেন মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যরা যারা শুনছেন একটু খেয়াল করুন, স্যার কিন্তু অসাধারণ একটা সুন্দর কথা বলেছেন। সমস্যা সমাধান, স্যারের বাসার দুধ সমস্যার সমাধান করছেন একজন গোয়াল যিনি কাঁধে করে দুধটা নিয়ে আসছেন। স্যারের গ্রোথ হ্যাকিং মার্কেটিং নামের স্যারের একটা খুবই জনপ্রিয় বই আছে। ওই বইতে স্যার একটা কথা বলেছিলেন, আমরা আইডিয়া খুঁজি, কপি পেস্ট করি আইডিয়া, কিন্তু আমরা সমস্যা সমাধানের পথ খুঁজি না। স্যার এই বিষয়ে কি আপনি একটু আমাদেরকে আর একটু বিস্তারিত বলবেন প্লিজ? আমি একটা ছোট্ট উদাহরণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হলো, আমি তো চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়তে আসছি 1986 সালে। আইসা আমি একটা মজার জিনিস দেখছি, সেটা হচ্ছে বুয়েট থেকে গুলিস্তানে যাওয়া যায় শেয়ারে। রিক্সাওয়ালারা ডাকে গুলিস্তান একজন 3 টাকা। আবার আমি দেখলাম সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে রিক্সা আবার শেয়ারে যাওয়া যায়। আমরা কিন্তু চট্টগ্রামে আমরা শেয়ারে কি দেখছি? আমরা দেখছি বাসে আপনি বাস ভাড়া দিবেন, গণপরিবহন দিবেন। কিন্তু শেয়ারে কোনো রিক্সা কিন্তু আমরা দেখি নাই। মানে আমি যখন আসছি 1986 সালে, আমি খুব অবাক হয়েছি। আর এটা তো ভালো, আমার তো রিক্সা একা একা গেলে আমার 6 টাকা লাগে, কিন্তু আমি একজনের সাথে চিনি না জানি না, সম্পূর্ণ ভিন্ন একজন লোকের সঙ্গে কিন্তু আমি চলে যাচ্ছি। কিছু যায় আসে না, আমার তো আমিও পৌঁছালাম, সেও পৌঁছালাম। দেখো, তাহলে ও কি করলো? ওই রিক্সাওয়ালাটা কিন্তু একটা প্রবলেম সলভ করলো। সে কি? সে আমাকে কম টাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। আমার সমস্যা ছিল টাকা নাই, কিন্তু যাইতে চাই। সেই সমস্যার সমাধান। এটা নিয়ে আমি অনেক ভাবছি। বিশেষ করে যখন ভাবছি যখন উবার চালু হইলো। হ্যাঁ, যখন উবার চালু হইলো, উবার কিন্তু এই কাজটাই করলো। সে সে কিভাবে কানেক্ট করলো? সে কানেক্ট করলো একজন লোকে একটা গাড়ি দিয়ে বসে রয়েছে, আরেকজন লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না। ওদের দুজনকে সে কানেক্ট করলো। সেই আমাদের কাজটাই কিন্তু আমাদের দেশে আমরা এই কাজটা কিন্তু 1986 সাল থেকে করতেছি। কিন্তু এই উবার আমরা বানাইতে পারি নাই। উবারটা তো আমরা করি না, উবারটা আমেরিকা বসে বসে এই কালাসিনের পক্ষে জানি না ওই ব্যাটা এটা করছে। তার মানে কি? তার মানে আমরা আসলে প্রবলেম আইডেন্টিফাই করতে পারি না। যার ফলে দেখা যায় কি, আমরা বেসিক্যালি কপি পেস্ট করি। আমরা যখন দেখি যে না ঠিক আছে ওবায়দুল্লাহ একটা কাজ করছে, এই কাজটা তো ভালো, তাহলে আমিও সবাই মিলে এমন ভাবে এটাকে পচাই ফেলি, তারপরে এটা আর কোনো কাজে লাগে না। তো নতুন জিনিস কিভাবে খুঁজতে হবে প্রবলেম, সেজন্য ওই তুমি আইডিয়া যদি খোঁজো, আইডিয়া তো নতুন পাবা না। আইডিয়া কেউ না কেউ অলরেডি এক্সপ্রেস করছে। প্রবলেম তুমি নতুন পাবা। কেউ অনেক ধরনের প্রবলেম, মানে বাংলাদেশে যেমন গতকাল আমি একজন এত লোকের ইন্টারভিউ নিয়েছি, ইন্টেলের চেয়ারম্যান, হ্যাঁ, ওমর ইসলাম। উনি এই কথাটা বলছে যে বাংলাদেশ একটা বড় বাজার, তাই না? এবং উনি বলছে যে বাংলাদেশে উনি উনি কিন্তু ঢাকা শহরে যখন আসেন তখন ওই সোনার শেরাটন হোটেলে থাকেন, এবং শেরাটন হোটেলের পিছনে অর্থাৎ যে রমনা পার্কে উনি ভোরবেলায় দৌড়াইতে যান। তো উনি গতবার এসে আবিষ্কার করছেন যে ওখানে কিছু লোক থাকে যারা প্রেশার মেপে দেয়, কিছু লোক থাকে যারা ব্লাড টেস্ট, সুগার টেস্ট করে। হ্যাঁ, তো উনি এটাই বললেন যে এখন তার মানে ওই উদ্যোগ তখন আছে। তার ওখানে ভ্যালু অ্যাড কি? ভ্যালু অ্যাড হলো একটা অ্যাপ বানাইয়া। স্যার একটু কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা আর একটু মুখের কাছে রাখতে হবে মনে হয়। আর একটু মুখের কাছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন রাইট। তো উনি তখন বলতেছে আচ্ছা এই যে ও তো এন্টারপ্রেনার আছে, ওরে আরো কিভাবে ভ্যালু অ্যাড করা যায়।
ঠিক আছে? ভ্যালু অ্যাড করা কি, এখন সে ভ্যালু মেপে এটার একটা আন্দাজে বলে আর কি যে আপনার ডায়াবেটিস হয়েছে, হয় না, এটা হয় না। কিন্তু তাকে যদি একটা কোনো অ্যাপ ট্যাপ দিয়ে কানেক্ট করে বা একজন ডাক্তারের সঙ্গে কানেক্ট করে দেওয়া যায়, তাইলে কিন্তু তার ভ্যালুটা বেড়ে যায়। হুম, তো সেটাই হচ্ছে এই প্রবলেম সলভিং এর একটা উপায়। তো এটা কিন্তু হুম, সারা দেশে মানে যে কোনো জায়গায় হাঁটলে বাংলাদেশে অনেক সমস্যা থাকে। হুম, আমি হুম, কয়েক বছর আগে জাপান গেছিলাম। তো হুম, জাপান একটা ইউনিভার্সিটিতে আমি বক্তৃতা দিলাম, ওরা আবার অদ্ভুত, আমি এক লাইন বাংলা ইংরেজি বলি, ওরা এটা জাপানি ভাষায় ট্রান্সলেট করে। এরকম এরকম, যাই হোক। তা আমি একজন প্রফেসরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের সমস্যা কি? হুম, তখন বলছে এটাই সমস্যা। আমি সেটা মানি। বলছে আমাদের কোনো সমস্যা নাই, এটাই সমস্যা। মানে ওরা বেশিরভাগ প্রবলেম সলভ করে দিচ্ছে, তাই না? ওদের দেশে, আমাদের দেশে যে প্রবলেম এখনো সলভ হয় নাই, ওদের দেশে সেটা কিন্তু সলভ হয়ে গেছে। এবং সেজন্য জাপানি অর্থনীতি বলেন, আমেরিকার অর্থনীতি বলেন, এরা কিন্তু ওদের গ্রোথ রেট কিন্তু কখনো 10% আপ হবে না, 7% আপ হবে না। ওদের গ্রোথ হুম, রেট কিন্তু এত হবে না, কারণ ওখানে অত গ্রোথের আর জায়গা নেই। কিন্তু আমাদের এখানে আছে। আমি আমি একটা উদাহরণ দিই। যেমন এই যারা গ্রামে থাকে, অনেকে বলে আমাকে, আমি তো গ্রামে থাকি, আমি কিভাবে একজন উদ্যোক্তা হবো? আমি খুব হুম, সহজ বলি যে আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি, যদি একটা টেকনোলজি ব্যবহার করা যায়, সিম্পল টেকনোলজি, তাইলে মাছের উৎপাদন বাড়ানো যায়। মানে একটা পুকুর নিয়ে সেখানে মাছ চাষ করা যায়। মাছের একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অক্সিজেন, তাই না? এখন পানির মধ্যে অক্সিজেন আছে, পানির মধ্যে অক্সিজেন কমে গেলে অটোমেটিক মানে অনেক জায়গায় মেশিন মোটর চালায়। মোটর না চালালেও সম্ভব, আমি যদি মাছের লোককে, আমাকে যদি কেউ একজন একটা মেসেজ দেয় যে এখন অক্সিজেন কমে গেছে, হুম, আমি একটা হুম, বাস হুম, দিয়ে যদি পানিটা নাড়াই দিতে পারি, হ্যাঁ, তাইলেও কিন্তু কাজ হবে। তো এই জিনিসটাকে যদি একটা প্যাকেজ বানানো যায়, দেন হুম, একটা একটা ভ্যালু এডিশন হইলো, এবং আমরা দেখছি যে এরকম আইওটি প্রয়োগ করলে 4 থেকে 27% পর্যন্ত মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। হুম, তো হুম, এরকম হুম, নানান জিনিস কিন্তু আমি, কিন্তু আবার এটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। উনিশশো হুম, সাতানব্বই সালে, আমি এই উদাহরণটা দিয়ে শেষ করবো, 1997 সালে আমাদের ইকবাল কাজী বাংলাদেশে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করলেন, তাই না? তো উনি ভিলেজ ফোন নিয়ে গেলেন। গ্রামের লোকেরা কিন্তু তখন এই একজনের ফোন দিয়ে আরেকজনের কথা বলতো, তাই না? কিন্তু হুম, বাংলাদেশে তো এখন আর ওই ফোনের ব্যবসা করলে আসলে কিন্তু লাভ নেই, তাই না? এখন সবার কাছে ফোন আছে। তো এখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে আমি এক পার আছি কিনা, আমি এই নতুন পরিবর্তনের সঙ্গে খাপ খাইছি কিনা। মানে এখন হুম, আমি যদি বলি যে আমি বাংলাদেশের গ্রামে গ্রামে ভিলেজ ফোন করবো, আমি আমার হুম, কথাও কেউ শুনবে না। আর আমি হুম, যদি কারো কাছ থেকে বিনিয়োগ দাবি করি, বসাইয়া আমাকে চা খাওয়াইয়া দিবে। তো ওই যে হুম। প্রবলেম সলভ করার জন্য চোখ কান খোলা রাখাটা হচ্ছে সবচেয়ে right। হ্যাঁ, যে স্যার ইয়াতে ওই যে হ্যাঁ, স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, আমাদের যে প্রশ্নগুলো আসছে আপনি অতিথি হিসেবে থাকবেন শুনে, অনেকের একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে মূলধন একটা বড় সমস্যা। অনেকের মনে হচ্ছে ওরা উদ্যোক্তা হতে চায় বা কিছু একটা বিজনেস ট্রেডিং এগুলো করতে চায়, কিন্তু একটা কমন প্রবলেম, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেভাবেই বলি না কেন, অনেকেই মূলধনটাকে একটা বড় সমস্যা হিসেবে দেখাচ্ছে। এই বিষয়ে আপনি বিষয়টাকে মানে উদ্যোক্তা হতে হলে মূলধনের গুরুত্ব আসলে কতটুকু, বা যাদের মূলধন দেওয়ার মতো মানে উল্লেখ করার মতো মূলধন নাই, তারা কি স্টার্ট করবে না, বা তাদের করণীয় কি? আমি বলবো যে উদ্যোক্তা হওয়ার জন্য মূলধনের দরকার নেই, উদ্যোক্তা হয়ে সেটাকে কন্টিনিউ করার জন্য মূলধন লাগে। কেন নাই আমি বলি, প্রথম কথা হলো চিন্তা করতে করতে টাকা লাগে না। হুম, আমার প্রথম কাজ হচ্ছে চিন্তা করে লোকজনকে বোঝানো যে আমি একটা জিনিস করতে পারবো। আমি দেখছি আমার কাছে যত লোক আসে তারা এসে প্রথমে বলে যে আমাকে বাসার থেকে সাহায্য করতেছে। হুম, তা আমি ওকে বলে যে মানে ব্যবসা কিন্তু তোমার জন্য না। তখন একটু মাইন্ড করে, স্যার এটা কি বললেন? আমি বলি, দেখো, তুমি তো আলটিমেটলি যখন উদ্যোক্তা হবা, তুমি তো আসলে বিক্রেতা হলো, বিক্রেতা তোমাকে অবশ্যই একটা কিছু বিক্রি করতে হবে। বিক্রি করা মানে কি, অন্য একজনের পকেট থেকে টাকা তোমার পকেটে আসবে, ঠিক আছে? এখন অন্য একজন যদি হয় তোমার বাবা, অন্য একজন যদি হয় তোমার মামা, মা, তাহলে উনি তো 50% অলরেডি কনভিন্স যে আমার ছেলের মতো ছেলে তো নাই, আমার মেয়ের মতো মেয়ে তো নাই, তাহলে সে যা করে এটাই ভালো। স্যার সাউন্ডটা মানে এটা একটু মাঝখানে ডেভেলপ করেছিল, আবার একটু সাউন্ড একটু সমস্যা হচ্ছে। তাহলে একটু আমি কমাতে। একটা কাজ করি, আমার মাইক্রোফোনটা খুলে ফেলি, এক মিনিট আমি এটা ঠিক করি। হুম, হুম, প্লিজ।
এখন এখন বলুন স্যার, প্লিজ। আমি এটা খুলে ফেললাম, আমার এই জিনিস দরকার নাই। আচ্ছা, তো হ্যাঁ, ইয়া যেটা হয় এই এখন যে ঠিক আছে। এখন ঠিক আছে না, আমি ওই জি। হেডফোনটা খুলে ফেললাম। তো জি এখন স্যার। যেটা দেখা যাচ্ছে যে ও ও যদি বাবা বা মাকে কনভিন্স করতে না পারে, কারণ উদ্যোক্তাশীল হচ্ছে কিন্তু কনভিন্স করা, মানুষকে কনভিন্স করতে হবে। এখন যে লোক আগের থেকে কনভিন্স হয়েছে তাকেই যদি আমি কনভিন্স করতে না পারি, তাহলে নতুন একটা লোক যারা চিনি না জানি না এরকম একজন লোককে কনভিন্স করে তার পকেটের টাকা আমার পকেটে নিয়ে আসবো, এটা কিন্তু কঠিন। হ্যাঁ, কাজে প্রথম কাজ হবে কিন্তু বাড়িকে বোঝানো, বাড়িতে বুঝাইতে হবে যে আমার আইডিয়া এটা একটা অসাধারণ আইডিয়া, এটা কনভিন্স করতে হবে। এবং এটা কনভিন্স করার জন্য অনেক জিনিস, এবং এটা কনভিন্স করা সবচেয়ে সহজ হলো আমরা বলি গ্র্যানি টেস্ট বা দাদির পরীক্ষা। দাদির পরীক্ষা কি, যে দাদিকে আমি বুঝাইতে পারছি কিনা। হ্যাঁ, দাদি বললাম এই অর্থে যে অনেক সময় দাদিরা তো, আমাদের দাদিরা, যেমন আমার দাদির তো পড়াশোনা ওইভাবে ছিল না, কিন্তু আমার দাদিকে কোনো জিনিস যদি বোঝানো যাইতো তখন এটা কিন্তু এক্সিকিউট হইতো, কারণ উনি তখন বাবাকে বলতো টাইকা। হ্যাঁ, তো আমরাও বলি যে তুমি যদি উদ্যোক্তা হইতে চাও দাদিকে বুঝাইতে পারো কিনা। দাদি যদি বুঝে তাহলে তুমি পৃথিবীর সবাইকে বুঝাইতে পারো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শুরুতে তো তুমি তোমার আইডিয়া প্রুফ করার জন্য তুমি যদি লাখ লাখ কোটি টাকা চিন্তা করো তাহলে তো হবে না। তোমাকে প্রথমে একটা প্রোটোটাইপ চিন্তা করতে হবে যে আমি একটা ছোট জিনিস এটা করতে চাই। এটা করতে কি করতে হবে, আমার 30 লাখ টাকা লাগবে, এটা তোমাকে কেউ দিবে না। তোমাকে এটা একটা ছোট জিনিস প্রমাণ করতে হবে। হ্যাঁ, তারপর তুমি কিন্তু করতে পারো। আমি তোমাদেরকে বলি যে আমার এক পরিচিত, ওরা খুলনায় একটা সফটওয়্যার কোম্পানি করছে। যে সফটওয়্যার কোম্পানি করার জন্য ওরা কি করছিল, ওদের কোনো টাকা ছিল না। ওরা তিনজন ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে দে মেক এ লিস্ট, আত্মীয় স্বজনের একটা তালিকা বানাইছে। হ্যাঁ, 100 জন আত্মীয় স্বজনের একটা তালিকা বানাইছে, গিয়ে তারপর সবার কাছে গিয়ে 2000 টাকা চাইছে। 2000 টাকা, বেশি না, বেশি না কমও না। মামার কাছে গিয়ে বলছে যে মামা আমরা একটা ব্যবসা করতে যাচ্ছি, শুরু করতেছি, এরকম এরকম জিনিস করছি, এখন আমরা অফিস টফিস নিবো, আমাদের টাকা দরকার, তুমি যদি 2000 টাকা দাও উইল বি হ্যাপি। 2000 টাকা কেন, প্রথম কথা হলো যে 2000 টাকা কেন, 2000 টাকা ইজ এ টাকা, মানে এমন একটা টাকা যেটার জন্য কেউ তোমাকে বেশি চাপ দিবে না। মামার কাছ থেকে যদি 2000 টাকা নাও, মামা এমনি দিয়ে দিবে, তো ঠিক আছে বাইকটা নিয়ে গেছে, অসুবিধা নাই। ঠিক আছে, সো সেরকম তারা বেশি লোকের কাছ থেকে নিচ্ছে। সো তারা 80 জনের কাছ থেকে 1,60,000 টাকা তুলছিল, সেটা 2007 সালে। তো কাজে ওই 1,60,000 টাকা কিন্তু অনেক টাকা তখনকার আমলে। সো কাজে তারা শুরু করতে পারছে, এবং এট দি এন্ড অফ 2 ইয়ার্স তারা কিন্তু ওই টাকাটা ফেরত দিচ্ছে। এবং ফেরত দিতে যখন গেছে তখন মামা বলছে তোরা তো এমনি দিছিলাম, তুই কেন টাকা, আমি তোর টাকা নিব না। তখন মামার একটা শার্ট দিচ্ছে, খালাকে একটা শাড়ি দিচ্ছে, হ্যাঁ, বন্ধুকে একটা বই কিনে দিচ্ছে, কাউকে যারা খাইতে চাচ্ছে না, মানে টাকা ফেরত দিতে চাচ্ছে না, তাদেরকে একদিন দাওয়াত দিয়ে বড় করে খাওয়াইছে। তো এটা হচ্ছে একটা প্রসেস, তোমাকে এই বুদ্ধিগুলা করে করে একটা কোনো বের করতে হবে তুমি প্রথম পুঁজি কিভাবে জোগাড় করবে। আরেকটা ইনোভেটিভ বলি, আমাদের এক বন্ধু, আমি এই বন্ধুর নাম আমি বলি না, কারণ আহ, সে একটা এখন গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান। যখন আমরা বুয়েটে পড়তাম তখন ঢাকা শহরে টেলিফোন পাওয়াটা একটা কঠিন কাজ ছিল। TNT টেলিফোন, মোবাইল ফোন কিন্তু হয় নাই। ঠিক আছে, তো আমরা যখন স্কলারশিপের টাকা পাইতাম তখন আমরা কি করতাম, স্কলারশিপ টাকা পাইলে দুইটা কাজ, একটা হচ্ছে একটা প্যান্ট বানাও, একটা শার্ট কিনো, আর বাকি টাকা দিয়ে হিজ হিজ হুজ হুজ করে চাইনিজ খাও। 3 দিন চাইনিজ খেলে টাকা শেষ হয়ে যেত, একটা প্যান্ট একটা শার্ট। কিন্তু আমাদের ওই বন্ধু কিন্তু সে প্যান্ট শার্ট কিনলে কিন্তু কিন্তু সে এই আমাদের সঙ্গে খাওয়াতে যোগ দিত না, আমরা তাকে অনেক ঠাট্টা ঠাট্টা করতাম। সে কি করতো, সে হলো ঢাকা শহরের বিভিন্ন ঠিকানা দিয়ে টেলিফোনের জন্য অ্যাপ্লাই করতো। আমরা তারে খুব ঠাট্টা করতাম, এই টেলিফোন এটা দিয়ে কি হবে, হ্যান ত্যান হাবি যাবে, অনেক কিছু করতাম, কিন্তু সে এগুলো পাত্তা দিত না। তো যখন আমি পাশ করে বের হইলাম, আমরা দুইজনেই পাশ করে বের হলাম, আমার পকেটে হলো সিভি, আর ইন দ্য মিন টাইম তখন এই ঢাকা শহরে টেলি আহ, ঢাকা শহরে তখন একটা টেলিফোন লাইন পাওয়ার জন্য কেউ 1 লক্ষ টাকা খরচ করতো। কিন্তু এই একটা ডিমান্ড নোট ইস্যু হইতে প্রায় 1.5 থেকে 2 বছর লাগবে। কাজে সে যখন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে যখন এই অ্যাপ্লিকেশন করছে, এগুলো সব যখন পাস করে বের হয়েছে এগুলো ম্যাচিউর হয়ে গেছে। ম্যাচিউর হওয়ার ফলে 3-4টা সে বেচে দিছে, বেচে দিয়ে যে টাকা পাইছে সেটা দিয়ে তার ব্যবসা শুরু করেছে। তো তোমাকে একটা ইনোভেটিভ বুদ্ধি করতে হবে, টাকা নাই এটা সত্যি না, টাকা ইজ দেয়ার। ওকে, এবার আসো একটা সহজ টাকার কথা বলি, এটা হচ্ছে তুমি যদি তোমার আইডিয়াটা প্রুফ করতে পারো, তাহলে আইসিটি মিনিস্ট্রি একটা, আইসিটি যদি হয়, তুমি তোমার কাজটা যদি আইসিটি রিলেটেড হয়, তো ওদের একটা আইডিয়া প্রজেক্ট আছে, সেখান থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সিড মানি দেয় আইডিয়া, আইডিয়া স্টেজে। মানে তোমার জিনিস, তুমি একটা ওয়েবসাইট বানাবা, তুমি একটা অ্যাপ বানাবা, সেটা প্রোটোটাইপ বানাইয়া প্রমাণ করার জন্য। ঠিক আছে, দ্বিতীয় দফায় হচ্ছে
একটা স্টার্টআপ কোম্পানি হয়েছে বাংলাদেশে এখন অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে, সেগুলা তোমাকে হেল্প করবে। ঠিক আছে। থার্ড হচ্ছে বিভিন্ন ব্যাংকে, ভালো মতো খেয়াল করো, বাংলাদেশে কর্মসংস্থান ব্যাংক আর প্রবাসী কল্যাণ ব্যাংক, তারা একটা গ্র্যান্ড লোন না, একটা গ্র্যান্ড এর নাম হচ্ছে বঙ্গবন্ধু লোন, বঙ্গবন্ধু গ্র্যান্ড ব্যাংক, বঙ্গবন্ধু গ্র্যান্ড। এটা বা এই বঙ্গবন্ধু এই মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকার করছে। এটা হচ্ছে আপ টু 5 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত তুমি যদি প্রুভ করতে পারো যে তোমার আইডিয়া ইজ ওয়ার্থ এনাফ, হ্যাঁ, তোমার পিছনে সরকারের 5 লক্ষ টাকা বিনিয়োগ করা উচিত, তাইলে তোমাকে বিনিয়োগ করবে। কিন্তু আমি তোমাদেরকে বলতেছি একদম 100% নিশ্চিত থাকো, তোমার আইডিয়াটা যদি ওয়ার্ক না হয়, মানে এই আইডিয়াটা তুমি কি বললা, ওই যে আমি বললাম, আমি দুইটা এক্সাম্পল দিলাম, তাই না? যে তুমি বললা যে আমি গ্রামে গিয়ে এই ভিলেজ টেলিফোন করবো, তাহলে তোমাকে টাকা দিবে না। তোমার একটা নতুন কিছু, একটা কিছু, এমন একটা কিছু যেটা মানুষের প্রবলেম সলভ করে। কাজে আমি বলি যে বেসিক্যালি এই উদ্যোগ শুরু করার জন্য টাকা পয়সাটা খুব জরুরি না। টাকা পয়সা তোমার লাগবে হচ্ছে পরে, বড় হওয়ার জন্য, গ্রোথ স্টেজে, তুমি যখন বিকশিত হবা তখন তোমার টাকা। ভাই, থ্যাংক ইউ স্যার। এখন যারা মার্চ ফরওয়ার্ডে যারা শুনছেন, যারা উদ্যোক্তা হতে চান, গত কয়েকদিন ধরে বলছেন মার্চ ফরওয়ার্ড উদ্যোক্তাদের নিয়ে আলোচনা কি হবে স্যার, কিন্তু টাকা সংস্থানের টাকা কিভাবে কালেকশন করা যায় কয়েকটা হচ্ছে সোর্স উল্লেখ করলেন। মানে বন্ধুরা মিলে 2000 টাকা করে বিভিন্ন নিয়েই একটা ভালো একটা অ্যামাউন্ট তৈরি করলো এবং পরবর্তীতে ওরা ফেরত দিতে গেছে বা বিভিন্ন ধরনের বিষয়। আসলে উদ্যোক্তাকে যেটা মনে হয় স্যার, আমি যদি ঠিক থাকি, তাকে আসলে চেষ্টাটা করে যেতে হয়। এখন কিভাবে হবে, যখন চেষ্টা করার পর একটা শুরু করলে তখন টাকা দরকার হয়, এবং টাকা দরকার জন্য আপনার কমিউনিকেশন স্কিলটাকে আপনার কাজে লাগাতে হবে, মানুষকে বোঝাতে হবে, এই ধরনের বিষয়টা আছে। কাজ হচ্ছে এই যে বঙ্গবন্ধু গ্রান্টের কথা বললেন বা আইসিটি মিনিস্ট্রিতে যে ইনোভেশন প্রজেক্ট, এগুলো কিন্তু বিশেষ করে টেকনোলজি বেসড যদি হয়, সেখানেও কিন্তু কাজ করে সেখান থেকে একটা প্রায় 10 লক্ষ টাকা পর্যন্ত আপ টু 10 লাখ টাকা আপনার পাওয়ার একটা সুযোগ থাকে। আসলে আইডিয়া গুলোকে হতে হবে ক্রিয়েটিভ, এবং আপনাকে ওইটা নিয়েই মানে খুব সচেষ্ট হতে হবে। এই বিষয়টাই মনে হয় স্যার বলতে চেয়েছেন। আশা করি আরো কথার মাধ্যমে এটা আমি চলে একটা আসবে। যোগ করি, সেটা হলো যে মানে একদম যে একটা নতুন ক্রিয়েটিভ ফেসবুক হইতে হবে তা না, মানে হ্যাঁ, একটা চলমান জিনিসের মধ্যে ভ্যালু এড করতে পারলেও হবে। ওই যে আমাদের ওমর ইশরাক গতকাল আমাদের শিখাই দিয়ে গেছে হ্যাঁ, যে হ্যাঁ, ওই পার্কের মধ্যে যে ছেলেটা বসে রয়েছে, ওই যে প্রেসার মাপে, তার জন্য আরেকটা কিছু ভ্যালু এড করা যায় কিনা, বা এরকম যতগুলো পার্কে যত আছে এদের সবার একটা নেটওয়ার্ক করা যায় কিনা, তাহলে তো তোমার কাজ হয়ে গেল। তোমার একটা অ্যাপ বানাইতে হবে, ওদেরকে কানেক্ট করতে হবে, এবং তুমি ডাটা এটা করতে পারবে। এবং আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে পার্কে যারা যান, হ্যাঁ, যারা আমার মতো বয়স্ক লোক, তারা কিন্তু ওই পার্কে দৌড়ায়া টোরাইয়া কিন্তু খুব সুন্দর মতো করে, আমি জানি না এখনো চট্টগ্রাম হোটেল আছে কিনা, ওই যে সবুজ হোটেল আছে কিনা, সব সবুজ হোটেলে আছে চৌকাঠে। যত পায়া দিয়া পরোটা খেয়ে আসে, কিন্তু তাদের যত দূরে কিন্তু তোর কাছে লাগে না। ঠিক আছে। তো আচ্ছা, যার হ্যাঁ, ফলে হ্যাঁ। তখনই ওই তার যদি সুগার বেড়ে যায়, উনি কিন্তু বাসায় এসে বলে না। হুম, হ্যাঁ, হুম, হুম, আর ওই হুম। কিন্তু বাসায় এসে চাইপা যায় যে আচ্ছা ঠিক আছে, আজকে বললাম না, একদিনে তো খাইলাম। কিন্তু তুমি যদি তাকে কানেক্ট করতে পারো, তার বাসায় যদি মানে একটা সিস্টেম যদি হয় যে না, ঠিক আছে, আপনাকে আমরা মেপে দিব, এটা অটোমেটিক আপনি মোবাইলে একটা পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। তাইলে কিন্তু ইট হ্যাজ টু বি যে তুমি হয়তো একজন লোকের জীবন বাঁচাইতে পারো। তো এগুলো হচ্ছে তোমাকে চিন্তা করে বের করতে হবে যে তোমার প্রবলেমটা কোথায়, কোন মানুষের কোন দুঃখটা তুমি ঘুচাইতে পারো, তাই না? হুম, হুম। স্যার, এখন আগে দেখতাম যে ওই রোডে যারা থাকতো তারা জাস্ট ওজনটা মেপে দিত, কত কেজি হলো, কত পাউন্ড হলো, ওজন মেপে দিত। এখন একটা যন্ত্র হাইট, আবার কত ওজন হওয়া দরকার ছিল, ডিফারেন্সটা কত আছে, মানে এই ধরনের বাড়তি কিছু ইনফরমেশন, বাড়তি কিছু সেবা দিচ্ছে, যার ফলে কারণ মানুষ তো নতুন নতুন চায়। এখন তো সে ওজন, এখন তো অনেক মানুষের বাসায় ওজন মেশিন থাকে, হাইট হ্যাঁ, মেশিন হ্যাঁ, থাকে হ্যাঁ, না। কাজে হাইটটা হাইট একটু মেশিন দেখতে চায়, তারপর হাইট ওজনের একটা বডি মাস ইন্ডেক্স বলে, সেটা বের করে। মানে এরকম নানান জিনিস কিন্তু করা সম্ভব। হ্যাঁ? হুম, হুম। আমি স্যার কয়েকদিন আগে একজন সিএনজি ড্রাইভার সাহেবকে পেলাম, যিনি হচ্ছে ঢোকার সময় নিজের থেকে উদ্যোগী হয়ে ওই যে স্প্রে করতেছে সাবানের পানি, যেটা এরকম। এরপর নামার সময় একটা ফোন দিল, বলে স্যার আপনার বাসা যেখানেই হোক আমাকে আধা ঘন্টা সময় দিয়ে ফোন করবেন, আমি চলে আসবো। এবং তার প্রোটেক্টিভ অনেক সিস্টেম সে দেখলাম রাখলো। এগুলো তো এক ধরনের ভ্যালু এডিশন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তাহলে তো হ্যাঁ, যেমন যদি মনে থাকে তাহলে আমি তারা ডাকবো, তাই না? হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানুষ কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, মানে আমি তারা ডাকবো, আমি নির্দিষ্ট দোকান থেকে কিনবো। হ্যাঁ, মানে এগুলো কিন্তু একটা ওই জায়গাগুলো স্টাডি করতে হবে।
মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুশকিলটা হচ্ছে কি, আমি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমাদের উদ্যোক্তারা কেন কপি পেস্ট করে। এই জন্য করে যে সে চোখ কান খোলা রাখে না। হ্যাঁ, চোখ কান খোলা রাখলে কিন্তু বোঝা যায়, নিজেকে চিন্তা করলে হয়। আমার একটা বই আছে সর্বতে বাজিমাত, ওখানে হলো তিনটা ইংল্যান্ডের তিনটা লোক, তারা দেখছে যে ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, তাই না, ইউনিভার্সিটি থেকে বের হয়ে নতুন চাকরি বাকরি করতেছে, ওদের কিন্তু ফ্যামিলি নাই, বিয়ে শাদী হয় না এখনো, বাচ্চা কাচ্চা তো প্রশ্নই উঠে না এখনো। ধরো চাকরি টাকরি যে খুব সুস্থির হয়েছে তা না, যার ফলে স্টেডি গার্লফ্রেন্ডও নাই। তাহলে ও বিকালে কি করে? ওর বিকালটা কিন্তু কোনো হেলদি ফুড নাই, কারণ সে থাকে হচ্ছে একটা ম্যাচের মধ্যে, ঠিক আছে, তাহলে সে থাকে একটা ম্যাচে, তার কোনো হেলদি ফুড নাই। সে নিজেরাই বলতেছে যে আমাদের তো কোনো হেলদি ফুড নাই, তাহলে আমাদের এখন বিকালটা কাটাইতে হবে, কি করতে হবে, একটা পাবে চলে যেতে হবে, পাবে গিয়ে বিয়ার খাইতে হবে। তা আমি বিয়ার খাইতে চাই না। তো যারা বিয়ার খাইতে চায় না, তারা কি খাইতে চায়? সন্ধ্যাবেলায় একটা কোনো ভালো ড্রিঙ্কস খাইতে চায়। তখন তারা বাজারে এনালাইসিস করে দেখলো যত ড্রিঙ্কস বাজারে পাওয়া যায়, যত ফ্রুট ড্রিঙ্কস পাওয়া যায়, সবগুলো হলো কনসেন্ট্রেশন দিয়ে বানায়, মানে জুস করে দিয়ে বানায় না, কেউ বেচে না। কারণ কি? জুস করে বেচাটা কঠিন। কারণ তুমি যদি প্রিজারভেটিভ না দাও, তুমি যদি কনসেন্ট্রেশন থেকে না বানাও, তাইলে জুসের দাম বেশি হবে, নাম্বার ওয়ান। জুসটা তুমি বেশি দিন রাখতে পারবে না, এটা 3 দিনের মধ্যে খাইতে হবে, বেচতে হবে। ওরা ওই কাজটাই করলো, ইনোসেন্ট নামে একটা শরবত তারা তৈরি করলো, যেটা কোনো প্রিজারভেটিভ দেয় না, যেটা কোনো কনসেন্ট্রেশন থেকে বানায় না, সেটা সরাসরি ফলের রস থেকে বানায়, বানাইয়া বোতলের মধ্যে বইরা বেচে দেয়, এবং 3 দিনের মধ্যে খাইতে হবে। তো এইটা যে ওরা করলো, এবং করে ফাইনালি তো ওরা প্রত্যেকে প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপের মালিক হয়ে গেছে, ঠিক আছে? তো সিম্পল, কিন্তু নিজেদের প্রবলেম সলভ করছে। যে ওরা প্রতিদিন বসে বসে চিন্তা করতো যে আমাদের সমস্যা কি, তো ইউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার কি সমস্যা? যে আমি, যে মা আমারে প্রত্যেকদিন বাজারে পাঠায়, ঠিক আছে, তাহলে মারে একটা বাজারের সমস্যার সমাধান করতে যায় কিনা, যে আমারে পাঠাবেন, আমি বাইচে গেলাম, ঠিক আছে। তবে তোমরা তো আমাদের মতো না, আমরা কিন্তু ছোটবেলায় আমাদেরকে বাজারে পাঠাইলে আমরা খুব খুশি হইতাম, আমরা মাকে উত্তপ্ত করতাম যে আমাদেরকে বাজারে পাঠানো যায় না, তাহলে আমরা একটু ওখান থেকে একটু মারিং কাটিং করতে পারতাম, এটা আমাদের একটা মানে ইয়ে আছে। তো তোমরা তো যাইতে চাও না, so তুমি ফাইন্ড এ ওয়ে, মাকে শিখাই দাও যে মা তুমি ই কমার্স থেকে কিনতে পারো, তাহলে তোমাকে আর ডিস্টার্ব করবে না, ঠিক আছে। তো ট্রাই টু সলভ ইউর প্রবলেম। তুমি তো একটা প্রবলেমের মধ্যে আছো, হাজার হাজার প্রবলেমের মধ্যে, সেখান থেকে তোমার জিনিস কিন্তু হয়ে যাবে। মোবাইল তার মানে যে কোনো একটা, আমরা স্যার সামাজিক বিজনেস, সোশ্যাল বিজনেস, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে কনসেপ্ট, সে কোনো একটা কমন কথা শুনি, ইউ হ্যাভ টু মানে আইডেন্টিফাই সোশ্যাল প্রবলেম, একটা সামাজিক সমস্যাটাকে তুমি আইডেন্টিফাই করো এবং তুমি চেষ্টা করো যে এটা কিভাবে ওভারকাম করা যায়। সমস্যা ওভারকাম করতে পারলেই তো একটা উদ্যোক্তার একটা কর্মপরিধি তৈরি অটো হয়ে যাবে এই বিষয়টা। আমাদের বলো। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, ওই তারপরে কিন্তু ধরো তুমি যদি প্রবলেমটা আইডেন্টিফাই করো, তারপর তুমি লোকজনের সাথে কথা বলো, ভাই এরকম একটা জিনিস, এটা যদি করতে চাই কেউ, একটা জিনিস তুমি সবসময় খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমাদের দেশে একটা সাধারণ ধারণা হচ্ছে যে আইডিয়া চুরি হয়ে যায়। আইডিয়া চুরি হয় না, তুমি যদি আইডিয়া সবার সঙ্গে শেয়ার করো, কিছু যায় আসে না। কারণ যে আইডিয়া তুমি কনসিভ করছো, তোমার মতো করে কেউ এটা সমাধান করতে পারবে না, আরেকজন শুনে শুনে কিন্তু তোমার মতো পারবে না। তো কাজে শেয়ার করো, ফেসবুকে লেখো, ফেসবুকে লেখো, টুইটারে বলো, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে আলাপ করো যে ভাই আমি এরকম একটা জিনিস করতে চাচ্ছি। সবার পরামর্শ নাও, কারণ পরামর্শ নিলে তোমার আইডিয়াটা ভালো হবে। আরো বুঝতে হবে, শর্টকামিংস গুলো ফাইন্ড আউট করা যাবে বা ব্যারিয়ার কি কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো। আমাদের এখানে বিভিন্ন গবেষণা রিপোর্ট বা সমাজ বাস্তবতা আমরা যেটা দেখি, প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হয় এবং বিভিন্ন গবেষণায় গত এক বছর আমরা বিভিন্নবার দেখেছি, সেটা হচ্ছে প্রায় 40 লাখ, নিয়ার অ্যাবাউট 40 লাখ গ্র্যাজুয়েট বেকার আমাদের দেশে আছে। এখন এখানে উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগটা কেমন আছে আমাদের সমাজে, আপনার কি মনে হয়? আমি তো বলি যে আমি তো বললাম যে জাপানিরা আমাদের দেশে এখন আসে, তারা এখানে প্রবলেম সলভ করে উদ্যোক্তা হয়, ঠিক আছে। জাপানের এখন $328 মিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ আছে উদ্যোক্তা লেভেলে, কোনো ব্রিজে না, ব্রিজে তো কোটি কোটি টাকা আছে। তো ওরা এখানে এসে, কারণ ওরা দেখে আরে এটা তো সব প্রবলেম, এটা তো আমার দেশে সলভ হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে লোক নিয়ে এসে সলভ করে। তো ওদেরকে সলভ করতে দেওয়ার দরকার কি, নিজেরা সলভ করলে তো হয়। আমার কাছে মনে হয় কি, যে আমাদের এত সমস্যা, যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকেরই প্রচুর কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, কারণ হলো, যে কারণে আমাদের গ্রোথ কিন্তু, আমরা যদি চেষ্টা করি, আমাদের 2030-41 সাল পর্যন্ত আমাদের এই 2 ডিজিটের গ্রোথ থাকবে, 8 থেকে 10% গ্রোথ থাকবে। কাজেই প্রচুর সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে সেই সুযোগটা কাজে লাগাইতে হলে তোমার কি করতে হবে।
এক নম্বর হচ্ছে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে হবে এই জন্য, এটা আমি সবসময় বলি, আমরা সব অনুষ্ঠানে বলি, মানুষের সঙ্গে কুত্তা বিলাই পার্থক্য হচ্ছে কুত্তা বিলাই এক্সপেরিয়েন্সটা দিয়ে যেতে পারে না, পরের জেনারেশনকে দিতে পারে না, কিন্তু মানুষ তার এক্সপেরিয়েন্সটা লাইব্রেরিতে, বইয়ে, এই যে এখন যেমন ভিডিওতে অ্যানিমেশন বানায় নানান ভাবে সে কিন্তু শেয়ার করে যেতে পারে। তো ট্রান্সফার আমার করতে কিন্তু পারে। সুবিধা হলো, আমি না, আমি কিন্তু আমার উত্তরাধিকার, এই যে যারা আমার আমার আগে যারা ছিলেন ওই পূর্বপুরুষদের উত্তরাধিকার বহন করতে, সেই জিনিসগুলো কাজে লাগানো। এটা কাজে লাগাতে হলে তোমাকে প্রচুর পড়তে হবে, নাম্বার ওয়ান। এটা কোনো মানে এতে কোনো ইয়া নাই। দুই বিকল্প নেই। নম্বর হচ্ছে, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে অবসেস হওয়া যাবে না। মনে করো তুমি একটা আইডিয়া চিন্তা করছো, ঠিক আছে, এটা নিয়ে অনেক কাজ করছো, অনেক চিন্তা, কাউকে বলো নাই, রাত জেগে জেগে অনেক গবেষণা করছো, এটা করছো সেটা করছো, তারপর ধরো আমার কাছে আসলে আমি প্রথমে একটা কাজ করি, সেটা হলো আমি গুগল করে দেখি যে এই আইডিয়া পৃথিবীতে আর কেউ করছে। তো আমার কাছে আসলে আমি গুগল করে দেখান, দেখো এটা কিন্তু এর আগে 5,000 লোক করেছে। তো এটা তাহলে কি হলো, আমি এটা কি করলাম? তা ওই এটা তুমি আমি কি করলাম, কারণ তোমার এটা মনে রাখতেই হবে যে এটা হইতে পারে। তো তোমাকে নতুন উঠতে হবে, নতুন কিছু চিন্তা করতে হবে, এবং সবচেয়ে ভালো হলো সেজন্য যে কাজটা আমি করছি সেই কাজটা প্রথমে তুমি করেন। তোমার মনে একটা আইডিয়া আসলে, আচ্ছা এই আইডিয়া নিয়ে কেউ করছে কিনা, প্রথম কথা করতেই পারে, কারণ সবসময় যে পৃথিবীতে একটা নতুন কিছু করতে হবে নট নেসেসারি। তখন তুমি দেখো বাংলাদেশে কেউ করছে কিনা, যদি বাংলাদেশে না করে তাহলে তোমার একটা সম্ভাবনা তৈরি হবে। তারপর তুমি দেখো যে ওইটাকে বাংলাদেশের মতো করে চেঞ্জ করা যাবে কিনা। ঠিক আছে, উবার কিন্তু গাড়ির জন্য হলো, কিন্তু যখন এটা ইন্দোনেশিয়া করলো, ইন্দোনেশিয়া কিন্তু মোটরসাইকেল করলো, কারণ ওদের দেশে মোটরসাইকেল। এবং আমরা যখন বাংলাদেশে যখন এই পাঠাও যখন করলো, তখন কিন্তু তারা মোটরসাইকেলকেই মোটরসাইকেল রাইড শেয়ারিং করলো। ঠিক আছে, তো এই জিনিসটাও তোমাকে তুমি চেঞ্জ, মানে তোমাকে যে হুবহু কপি করে আইনা একটা জিনিস করতে হবে তা না, কিন্তু তুমি সেটাকে নিজের মতো করে চেঞ্জ করতে পারো। তো এটা আমি তোমাকে শুধু টেকনোলজির কথা বলতেছি, অন্য অনেক দিকে, সব ধরনের দিকেই তোমার অনেক সুযোগ আছে। আমি যেমন ধরো তোমার ট্যুরিজম, বাংলাদেশে কিন্তু লোকাল ট্যুরিজম মানে হচ্ছে কক্সবাজার, এখন হলো কক্সবাজার, রাতারগুল, এরকম আরো কয়েকটা জায়গা আছে, সেই সব জায়গায় হলো এখন লোকে যায়। কিন্তু এর বাইরেও তো অনেক জায়গা আছে, হাজার হাজার জায়গা আছে। বাদল ভাই যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে, বাদল ভাই আপনাকে হ্যাঁ, হ্যাঁ। স্বাগত। আসসালামু আলাইকুম বাদল ভাই। আসসালামু আলাইকুম। তো তাইলে হ্যাঁ, তুমি দেখো বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে এই ছোট ছোট জায়গায় যেতে পারে। তুমি ছোট টিম নিয়ে যাও, তুমি কেন 500 লোক নিতে হবে, তুমি 10 জনের একটা টিম নিয়ে যাও, তুমি এমন জায়গায় নিয়ে যাও যেখানে পুকুর আছে। বাঙালি ঢাকা চট্টগ্রাম শহরে অনেক ছেলে মেয়ে পুকুর দেখে নাই, তুমি পুকুর দেখার প্রোগ্রাম করো, সেটা তো তুমি লোক পাবো, আমি ড্যাম শিওর। তোমাকে আসলে চিন্তা করতে হবে কোথায় প্রবলেম গুলো আছে, সেটা তুমি কিভাবে সলভ করতে পারো, তাই মোটামুটি হয়ে যাবে। এটা একটা তো হচ্ছে স্যার, আপনি যেটা বললেন, সবাইকে আমাদের মার্চ ফরওয়ার্ডের সবাইকে বলছি, আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। বাদল সৈয়দ স্যারকে আমরা পেয়েছি, আমরা তার কাছ থেকেও কথা শুনবো। আমি মনির হাসান স্যারকে এই সময় একটা প্রশ্ন করব। আমাদের একটা একটা তো আপনি বললেন যে এখানে হিউজ অপরচুনিটি আছে, যেহেতু আমাদের সমাজটা হচ্ছে অনেক সমস্যা আছে, সুতরাং এই সমস্যাটায় নিয়ে কাজ করলে অনেক সম্ভাবনাও তৈরি হবে। আপনি বহির্বিশ্বের যারা আছে বিনিয়োগকারী, যারা আছে উদ্যোক্তা, যারা আছে তারা বাংলাদেশে এসে বিনিয়োগ করছে, এখানে আইডিয়া জেনারেট করতেছে, এই সুবিধাটা হলো। এখন এই কাজগুলো করতে গিয়ে আমাদের তরুণদের মানে মেইন চ্যালেঞ্জ গুলো কি কি আপনার কি মনে হচ্ছে, কি আমি চ্যালেঞ্জ মনে গুলো করি যে ফেস করে? এক নম্বর চ্যালেঞ্জ হলো পড়ালেখা করা না, পড়ালেখা করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আরেকটা উদাহরণ, আমার কাছে অনেক হ্যাঁ। এক্সাম্পল আছে। সেটা হলো যখন এই মোবাইল ফোনে এই ইয়া সার্ভিস, ভ্যালু এডেড সার্ভিস চালু হলো, ভিএস সার্ভিস, যখন ভ্যালু এডেড সার্ভিস চালু হলো, তখন আমার পরিচিত একটা ছেলে, তারা আমি পাই না খুঁজে, তারা খুঁজে পায় না, কি বিষয় বিজ্ঞান থেকে তারা একদিন ধরলাম, হ্যাঁ এই কি তুমি, স্যার আমি সারা পৃথিবী বেড়াইতেছি। বেড়াইতেছি তুমি করো কি এখন? স্যার এখন আমি কিছুই করি না। কিছুই করো না? স্যার আমি একটা ভ্যালু এডেড সার্ভিস নিছি, এটা হলো বলিউড আপডেট। বলিউড আপডেট এটা কি জিনিস? স্যার এটা প্রতিদিন সকালবেলায় 130 130 ক্যারেক্টারের এসএমএস এর যুগ, ঠিক আছে? 130 ক্যারেক্টারে আমরা একটা মেসেজ দিই, যে মেসেজটা আমি কিনে আনি, ইন্ডিয়া থেকে কিনে আনি, এটা আমি আমার সাবস্ক্রাইবারদেরকে আমি দিয়ে দিই। সেটা কি? স্যার এটার মধ্যে থাকে আমির খানের নতুন সিনেমা কি, নাইলে ওই ক্যাটরিনা কি করতেছে ইত্যাদি হাবি যাবে, এগুলা নিয়ে স্যার আপনার অত আগ্রহ না, আপনি বলিউড নিয়ে বুঝেন না, ওইটা সবাই। আমি বললাম যে স্যার এটা করেই আমি স্যার এখন ইয়াতে আমি আর দেশে থাকি না। কেন? স্যার আমি একটা সার্ভার কিনছি, বড় সার্ভার কিনছি, একটা ছেলেকে রাখছি, তারা অনেক টাকা বেতন দেয়, তার সঙ্গে আরো 3-4 জন দিছি, একটা ছেলে জোগাড় করছি, বুয়েটের একটা ছেলে যে খুবই ভালো কাজ করতে পারে, তাকে আমি চাকরি দিচ্ছি, অনেক টাকা বেতন দিই।
তো তারপরে সে এটা সামলায়, আমার কিছুই করতে হয় না। তো তুমি কয় স্যার আমি সকালবেলা উঠে দাঁত মাজার আগে আমি প্রতিদিন ৬৫,০০০ টাকা কামাই। ৬৫,০০০ টাকা কামাও মানে কি? হুম, বলছে স্যার আমার এই সার্ভিসের দাম ২ টাকা, ২ টাকা ৩০ পয়সা। ৩০ পয়সা হলো ভ্যাট, সরকার নিয়ে যায়, গেল না। ২ টাকা হলো আমি পাই, ২ টাকার মধ্যে ১ টাকা নিয়ে যায় হলো এই গ্রামীণ ফোন, রবি এরা নিয়ে যায়, আর হলো ১ টাকা। এই ১ টাকার মধ্যে ওই ইন্ডিয়ান যে কোম্পানি তারে দিতে হয় ২৫ পয়সা, গেল। আর থাকে ৭৫ পয়সা। ৭৫ পয়সার মধ্যে ২৫ পয়সা দিয়ে আমার ওই যে ছেলেটাকে রাখছি, আমার যে সার্ভার রুম আছে এগুলো সব আমার হয়ে যায়। হুম, হুম, তাহলে ৮ আনা আমার আমার জন্য থাকে। আর আমার সাবস্ক্রাইবার হলো ১,৩০,০০০। তাহলে হুম, হুম, প্রতিদিন সকালবেলায় যে আমি ঘুম থেকে উঠার আগেই এই ১,৩০,০০০ ফোনে এই SMS টা চলে যায় এবং আমি ৬৫,০০০ টাকা পেয়ে যাই। তা আমি দেশে থাকবো কি জন্য স্যার? আমি দেশ 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 বিদেশ বেড়াই না। তা আমি এটা হুম, বললাম যে হুম, মূল কথা কিন্তু মূল চ্যালেঞ্জ হচ্ছে তুমি অপরচুনিটিটা দেখতে পাচ্ছ কিনা। টাকা হুম, পয়সা এগুলো সব পরে, কিন্তু তুমি অপরচুনিটি কখন দেখতে পাবা? যদি তোমার নলেজ ঠিক থাকে, তোমার হুম, যদি জ্ঞান থাকে, তোমার যদি দেখার চোখ তৈরি হয়। আমি বারবার বলছি, দেখো আমরা কিন্তু উবার দেখি নাই। উবার ইজ আওয়ার প্রোডাক্ট। আমি বলি যে উবার আমাদের প্রোডাক্ট, কারণ আমরা হুম, সেই কবে থেকে ১৯৮৬ সাল থেকে আমরা রাইড শেয়ারিং করি। অথচ হুম, রাইড শেয়ারিং অ্যাপ বানাইছে আমেরিকান লোকেরা, কারণ আমাদের মাথায় আসে না, তাই না? এই যে তুমি যদি চারপাশে দেখার চোখটা তৈরি করতে পারো, দেখার চোখ কেমনে তৈরি হবে? যদি পড়াশোনা করো। তুমি দেখবা yes, এটা শুধু তোমাদের দোষ না, এটা আমি মনে করি যে আমাদের দেশে কোনো বড় এন্টারপ্রেনার তার জীবনী লেখে নাই, কোনো বড় এন্টারপ্রেনারশিপ নিয়ে বই লেখে নাই। সেটা যদি হুম, লিখতো তাহলে হয়তো তোমাদের জন্য অনেক সুবিধা হতো। তাহলে তুমি জানতা যে স্যামসাং এস চৌধুরীর স্ট্রাগলটা, তুমি জানতা হুম, কিভাবে আমাদের চট্টগ্রামের right, এক এক খান right, কিভাবে উনি হুম, এই কঠিন সময়ের মধ্যে এই কাজগুলো করতে পারছেন, কোন সিদ্ধান্ত নেওয়ার সময় এগুলো কাজে হুম, লাগতো। কিন্তু যাই হোক, হুম, তারপরেও তো বাজারে অনেক বই আছে। তুমি যদি হুম, রেগুলার একটা বই পড়ো, চিন্তা করো, জিনিসগুলাকে সবসময় খাতা কলমে একটা ভেরিফাই করতে পারো, তাইলে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, আইডিয়া পাই না। হুম, ২ নম্বর হচ্ছে প্রোটোটাইপ। ওই যে বললাম প্রথম যে টাকাটা তোমার লাগবে সেই টাকাটা তুমি হুম, বন্ধু বান্ধবের কাছ থেকে পাবা। আমরা বলি মামা হুম, মাইকদের কাছ থেকে পাবা, মামা চাচাদের কাছ থেকে, মামা খালাদের কাছ থেকে না। মামারা, বাংলাদেশের মামারা হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল মামা। তো তোমাকে উনারা হেল্প করবে, মামারা চাচারা বন্ধুদের কাছ থেকে কিছু টাকা নিয়ে, কিন্তু তোমাকে দেখাইতে হবে। তুমি যদি ওনাদের কাছে একটা ফ্যান্টাস্টিক অ্যামাউন্ট চাও, বলো যে না আপনারা সবাই ৫ মামা আপনারা আমাকে ১,০০,০০০ করে ৫,০০,০০০ দেন, তাহলে আমি একটা ব্যবসা শুরু, তাহলে দিবে না। নবরি, তুমি হুম, সর্বোচ্চ হুম, ১০,০০০ টাকা চাইতে পারো। হুম, ঠিক আছে? হুম, হুম, তাহলে right, ৫০,০০০ টাকা দিয়েই তোমাকে কিন্তু প্রোটোটাইপটা বানাইতে পারতে হবে। yes, এবং তুমি যদি প্রুভ করতে পারো যে তুমি যেটা করতেছো ইট ইজ ওয়ার্থ, তাহলে বাকিরা তোমার মামা এসে বলবে আচ্ছা তোর ব্যবসা কেমন চলতেছে, আমার তোর পার্টনার বানা। এবং হুম, এটা আমি লিটারেলি বলতেছি, বাংলাদেশে এই ঘটনা ঘটছে। আমাদের দুই হুম, পরিচিত বন্ধু, ওরা আমার সাথে কাজ করতো, তারপর আমার সাথে কাজ ছেড়ে তারা এই ফ্রিল্যান্সিং করে সেখান থেকে একটা সফটওয়্যার কোম্পানি বানাইছে। এবং একদিন হুম, সকালবেলা ওদের একজনের চাচা এসে বলছে যে আমি তোমাদের পার্টনার হতে চাই, কিন্তু হ্যাঁ, আমি হ্যাঁ, দেখতেছি হ্যাঁ, তোমাদের টাকা পয়সা নিয়ে সমস্যা হচ্ছে, আই উইল পে ইউ অল দি মানি। কারণ তোমাদের এটার হুম, মধ্যে পটেনশিয়াল আছে। ওদের একজন এখন হ্যাঁ, এই অস্ট্রেলিয়াতে থাকে, আরেকজন এই হুম, কোম্পানি অনেক হুম, বড় করে করছে, তার কোম্পানিতে এখন ৫০-৬০ জন লোক কাজ করে। হুম, হুম, তো ইট ইজ অল অল আপ টু ইউ। তোমাদের কাজ হবে নিজের একটা জিনিসকে এস্টাবলিশ করা, এবং সেটা করার জন্য তোমাকে খাটতে হবে। তুমি যদি মনে করো আমার একটা আইডিয়া আসছে, আমি তো এটা বাদল স্যারকে বলছি, মনির স্যারকেও বলছি, বাদল স্যার আর মনির স্যার নিশ্চয়ই আমার এই আইডিয়ার একটা বাস্তবায়ন করে দিবে। হুম, মনির স্যার আর বাদল স্যার বা ওবায়দ স্যার কিন্তু তোমাদের কোনো আদর্শ হুম, বাস্তবায়ন করতে পারবে না। কি হুম, করতে হবে? তোমাকেই করতে হবে। আটকায় গেলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো। কোন একটা ইনফরমেশন লাগলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো। ওই যে আমাদের বাদল ভাই যদি বলে দেয় তাহলে হয়তো তোমার ইনকাম ট্যাক্সের কাজটা ৩ দিনের জায়গায় ২ দিনে হবে। কিন্তু সেটা শূন্য সময় হবে না, এটা তোমার এই প্রোগ্রাম শুরু করার আগে হবে না। তো কাজে হুম, হুম, তোমাকেই খাটতে হবে। ওই যে এই অনুষ্ঠানটার নাম দেখো, চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা হুম, করে আগাইলে দেন আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ হচ্ছে বেসিক্যালি সাহস, কারেজ হইতে হবে। হ্যাঁ, সাহস, yes, ২ নম্বর হচ্ছে পড়াশোনা করা জিনিসগুলাকে। থার্ড হইলো এই যে একটা নেটওয়ার্ক তৈরি করা বিভিন্ন জনের সঙ্গে। তোমরা যারা মার্চ হুম, ফরওয়ার্ডে আছো তারা তোমরা অলরেডি কিন্তু হোয়াইট স্যার, বাদল স্যার ওনাদের কিন্তু ছায়ার মধ্যে আছো। তোমরা সেটা টের পাও না। এই ছায়াটা যে কত দামি ছায়া সেটা তোমরা টের পাও না। ওনারা সরে গেলে টের পাইবা। হ্যাঁ, সো সেই ছায়াটা কাজে লাগানো যায় কিন্তু। হ্যাঁ, নিজে ওই ছায়া দিয়া নিজে। আমি তোমাকে একটা বুদ্ধি দেই। জি, মনে করো তোমার কোথাও এমন কিছু দরকার যেখানে বাদল স্যার একটা টেলিফোন করলে ভালো। তো বাদল হুম, স্যারকে তুমি বললা, বাদল স্যারকে টেলিফোন করো। হুম, ঠিক আছে? ২ সপ্তাহ পরে আবার ওই লোকের কাছে তোমার কাজ। তুমি আবার বাদল স্যারের কাছে গিয়ে বললে যে স্যার আবার একটা ফোন করে দেন। সেকেন্ড ফোনটা উনি করবেন না। সেকেন্ড ফোনের কাজটা তোমাকেই করতে হবে। এটাই হবে তোমার এই
কি বলবো, এটা হবে তোমার মিশন। আমি দেখো, নিশ্চয়। আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা, একটা জুতার দোকান আছে, এক ভদ্র মহিলা, ওনার নাম নাজমা খাতুন, ঠিক আছে? হুম, হ্যাঁ, হুম, উনি এই জুতা বানাইতো নিজেই, হাতে জুতা বানাইতো, আস্তে আস্তে ছোট ফ্যাক্টরি করতে। যখন ছোট হুম, ফ্যাক্টরি হয়েছে, তখন উনি ভাবছে যে উনি অ্যাপেক্সে জুতা সাপ্লাই করবে, ঠিক আছে? হুম, এখন হুম, অ্যাপেক্সে কাউকে উনি চিনে না, ঠিক আছে? হুম, গেছিল, অ্যাপেক্সে ঢুকতে পারে না, ফ্যাক্টরিতে ঢুকতে পারে না। তখন উনি খবর পাইছে যে উনি যেখানে থাকে তার 3 বিল্ডিং পরে একজন অ্যাপেক্সের ম্যানেজার থাকে। এইটুকু শুধু উনি হুম, জানছে। তারপর উনি টানা 1 মাস প্রতিদিন সন্ধ্যার থেকে, মানে উনি যে দেখছে যে হুম, ওই ভদ্রলোক প্রতিদিন রাত 10টার সময় আসে, উনি 8টার দিকে চলে যেত, গিয়ে ওই গেটের সামনে দাঁড়ায় থাকতো। হুম, হুম, এবং টানা উনি যখন 2 সপ্তাহেরও বেশি গেটের সামনে দাঁড়ায় থাকছে, হুম, তখন ওই ভদ্রলোক একদিন গাড়ি থামায় জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি প্রতিদিন আমার গেটের সামনে দাঁড়ায় থাকেন কেন? বলছে, স্যার হুম, আমি জুতা বানাই, আপনি যদি আমাকে একটু ইন্ট্রোডিউস করাই দেন অ্যাপেক্সে, তাইলে আমি হুম, ওখানে স্যাম্পল দেখাইতে পারি। উনি বলছে যে হুম, এটার জন্য আমি, উনি গাড়ি থেকে নাইমে ওনাকে একটা কার্ড দিচ্ছে, একটা নাম লিখে দিচ্ছে, অমুক লোকের কাছে যাবেন, আমার নাম বলবেন। হুম, ফাইন। তো উনি কিন্তু জানতেন যে উনি কিন্তু দ্বিতীয় সুযোগ পাবেন না টু ক্রিয়েট দি ফার্স্ট ইমপ্রেশন। হুম, তো উনি কি করছেন, উনি কিন্তু এর মধ্যে উনি স্টাডি করে বের করছে অ্যাপেক্স কোন ধরনের জুতা বানায়, মেয়েদের জুতা, কোন জুতাগুলো অ্যাপেক্স বানায়, কোন জুতাগুলো অ্যাপেক্স বানায় না। এবং হুম, অ্যাপেক্স এর একটা জুতা উনি নিজে মডেলিং করে এই বানাইছে। তো এইগুলো নিয়ে উনি ব্যাগের মধ্যে নিয়ে ওই লোকের সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ, যখন ওই লোক জিজ্ঞেস করছে, ওই লোক তো বলছে, হ্যাঁ আপনি আসছেন, ওই স্যার পাঠাইছে, আমাদের কাছে অনেক আছে, আপনি আমাদের কি ধরনের সাহায্য করতে পারেন, আপনার জন্য আমি কি করতে পারি, নর্মালি তো আমরা তাই বলি। তখন উনি ব্যাগ থেকে বলছে, আপনি যদি আমার 10 মিনিট সময় দেন, তাহলে আমি আপনাকে আমার স্যাম্পল দেখাইতে পারি। তো উনি কিন্তু ব্যাগ খুলে স্যাম্পল বাইর করলেন, স্যাম্পল বাইর করে দেখালে, তখন যে ডিজাইনার ওখানে বসেছিলেন, তখন উনি লক্ষ্য করলেন যে এই মহিলা কি কি জিনিস করছে। একটা হলো ওই ম্যানেজার ওই লোকটাকে খুঁজে বাইর করছে, হুম, হুম, সেই জন্য হুম, তার প্রমোশন করে আসছে। শুধু তাই না, উনি কিন্তু শুনতে আসে নাই, উনি ওনার ক্যাপাবিলিটি প্রুভ করার জন্য ওনার ক্যাপাবিলিটি যেগুলো দিয়ে বোঝা যায় সেগুলো। তো উনি তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু খুবই সিনসিয়ার, আমি আপনাকে একটা ছোট অর্ডার দিব, আপনি এটা করেন। তো উনি ওই ছোট অর্ডার দিয়ে করছে, এবং উনি শেষ পর্যন্ত এখন নিজের ব্র্যান্ড শুরু করছেন গত 3 মাস ধরে। উনি যতদিন করছেন, উনি অ্যাপেক্সে অন এভারেজে মাসে 1 কোটি টাকার জুতা বানাইতেন অ্যাপেক্স এর জন্য, বাটার জন্য, ঠিক আছে? হুম, কিন্তু ওই জায়গাটা তুমি খেয়াল করে দেখো, উনি যদি ওখানে গিয়ে বসে না থাকতেন, দাঁড়ায় না থাকতেন, এবং ওই লোককে না ধরতেন, তাহলে কিন্তু উনি কখনো ওই অ্যাপেক্সে বানানো দিতে পারতেন না। তো তোমাকে কিন্তু ওই যে থার্ড হচ্ছে নেটওয়ার্ক, নিজেকে বানাইতে হবে এখানে। আমি তোমাকে করে দিব, ওবায়দুল্লাহ স্যার করে দিবে, বাদল স্যার করে দিবে, ওয়াইদ স্যার করে দিবে, এটা হবে না। এবার যে আমরা বাদল ভাইয়ের কথা কিছু শুনি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। মানে যেটা স্যার বলছিলেন, মানে আসলে স্টাডির তো কোনো পড়ালেখার কোনো বিকল্প আসলেই নাই। এরপর এর জন্য সময় দিতে হবে, শ্রম দিতে হবে, লেগে থাকা। আমরা অনেক সময় হই কি, ওই রবীন্দ্রনাথের বাণীর মতোই, মানে আড়ম্বর করি শেষ করি না। শুরুটা সবাই করি, এরপরে খুব দ্রুত সবাই আবার এটা সবকিছু ভেঙে পড়ে, সবকিছু নিজে নিজে আবার ভেঙে পড়ার জন্য মানে পরিবেশটা তৈরি করে ফেলি। যাই হোক, এখন মনির হাসান স্যারের কাছ থেকে আমরা আরো শুনবো কি ছোট ছোট টিপস নিয়ে। যারা শুনছেন মার্চ ফরওয়ার্ডের, আমি সবাইকে বলবো প্লিজ এই কথাগুলো খুবই মূল্যবান কথা, ছোট ছোট সাবলীল ভাষায়, এবং স্যারের এই যে বইয়ের নির্দেশগুলো, স্যারের চিন্তাগুলো আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। আপনারা যদি একটু কাইন্ডলি শেয়ার করেন, নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখেন, আবার রাতের বেলা ঘুমানোর আগে আবার একটু শুনেন। যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চান, আমরা শেক্সপিয়ারের কথা জানি, উনি বলেছিলেন কাওয়ার্ডস ডাই মেনি টাইমস, কাপুরুষরা নাকি বারবার মরে। আর হচ্ছে যারা উদ্যোক্তা হতে চায়, আমার মনে হয় তাদের বারে বারে মরে গিয়ে আবার জীবন্ত হতে হয়, মরে গিয়ে আবার নিজেকে জাগিয়ে তুলতে হয়। এটা আমার আমার কাছে মনে হয়েছে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এখন আমাদের রেসপেক্টেড বাদল সৈয়দ স্যারের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে স্যার, স্যার তো বললেন একটা হচ্ছে আমাদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাটা আমাদের বাংলাদেশের সমাজে কতটুকু বেশি, এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে উনি বলেছেন। আমি বাদল সৈয়দ স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো, চেষ্টা মানে ট্রাইং বা অ্যাটেম্পট বা এফার্ট, এগুলো কি রকম হতে পারে, মানে আমাদের ইয়াংরা উদ্যোক্তা হওয়ার জন্য কি ধরনের চেষ্টা নিয়ে কাজ করতে পারে, তাদের একাগ্রতা, চেষ্টা, লেগে থাকা, এই বিষয়ে আপনার পরামর্শ কি স্যার? অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। মুনির ভাইকে অনেক ধন্যবাদ। উনি আসলে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি নিয়ে অনেক কাজ করছেন। তার চাকরি খুঁজবো না, চাকরি দেব একটি আন্দোলন আছে, যে আন্দোলনের মাধ্যমে শত শত উদ্যোক্তা উঠে এসছেন।
তার মানে এটা না যে মুনির ভাই তাদেরকে ফান্ড দেন। তিনি যেটা করেন তার সেই চাকরি খুঁজবো না চাকরি দেব এই ফেসবুক ভিত্তিক এই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন আইডিয়া শেয়ার করা হয়। সেই আইডিয়াগুলো ওখানে যারা সদস্য আছেন তারা নিজেরাই শেয়ার করেন এবং তারা অনেকেই এই উদ্যোগগুলো নেন এবং যারা সফল হয়েছেন তারা বর্ণনা করেন। এভাবে অনেক উদ্যোক্তা তাদের মাধ্যমে উঠে এসছে এবং উদ্যোক্তা সম্মাননাও তারা দেন। গত বছর তাদের উদ্যোক্তা সম্মাননা বিতরণে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। মুনির ভাই আসলে সবকিছু বলে ফেলেছেন। প্রথম তার সাথে আমি একদম একমত, সেটা হচ্ছে কিছুদিন আগে জ্যাক মা আফ্রিকায় গিয়েছিলেন। আফ্রিকায় উনি কয়েকবার গিয়েছিলেন। লাস্ট উনি নাইরোবি ইউনিভার্সিটির একটি বক্তৃতায় বলেছেন যে আমি মনে করি যে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আফ্রিকায় আমি কেন এতবার আছি, বারবার আফ্রিকায় কেন আছি। আমি আফ্রিকায় আসি এই কারণেই, কারণ আফ্রিকায় এত বেশি সমস্যা এখনো আছে যেগুলো সমাধান করে পয়সা রুজি করার সুযোগ আছে, যেটা আমেরিকাতে নাই, যেটি ইভেন চায়নাতে নাই। এবং 1999 সালে যখন আমি চায়নাতে আলিবাবা তৈরি করি, আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল চায়না ওয়াজ ইন ডিপ প্রবলেম, এমনকি ইন্টারনেটও ঠিক মতো ছিল না। একটা জিনিস বুঝতে হবে, যদি সব সমস্যাগুলোর সমাধান হয়েই যায় তাহলে আমার আর সেখানে দরকার কেন। বাংলাদেশে বেশ কিছু সমস্যা আছে ক্রাইং নিড, যেগুলো খুব অল্প খরচে যেখানে ইনভেস্ট করলে খুব ভালো পয়সা রোজগার করা যায়। আমি দুই একটা উদাহরণ দেই, আমি বেশিক্ষণ থাকবো না, আজকে আসলে মুনির ভাইয়ের কথাই আমরা শুনবো। প্রথমে আমি একটা কথা জবাব দিই। আমাদের বন্ধুরা সবাই বলছেন যে ব্যাংকে লোন দেয় না আমাদেরকে কেউ টাকা দেয় না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা ব্যবসা করবেন, আপনার সেই ব্যবসা কি গোল্লায় যাবে না রসগোল্লা হবে আমি জানি না, আমি কেন আপনাকে টাকাটা দেব? টাকা তো কাঁঠাল গাছের পাতা না। পৃথিবীর কোথাও কোন নতুন ইনভেস্টরকে একমাত্র ভেঞ্চার ব্যাংকাররা আসার আগে টাকা দিত না। ভেঞ্চার ব্যাংকাররা 76-70 দশকের মাঝামাঝি সময় আসে, তাও গ্রেট আইডিয়া গুলোকে দিত। পৃথিবীর কোথাও এখনো ব্যাংক তো ব্যবসা। যে ম্যানেজার আপনাকে লোন দিবে, সেই লোন রিকভার করতে না পারলে তার চাকরি চলে যাবে, তার বাচ্চারা খাবার পাবে না, তার বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। সে কি জন্যে আপনার ব্যবসার 100% সিকিউরিটি নিশ্চিত না করে লোন দিবে? আপনি ব্যাংকার হলে দিতেন? বা আমি আপনাকে কেন দিব? আরেকজন আপনাকে কেন দিবে? হ্যাঁ দিবে, যদি আইডিয়াটা আইডিয়ার মতো হয় এবং সে আইডিয়াটা যদি আমার আয়ত্তের মধ্যে থাকে। ছোট্ট একটা উদাহরণ দেই। কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে একটা ছেলে আমাদেরকে জানালো যে স্যার, আমার একটা মোবাইল রিপেয়ার শপ আছে, আমি অনেক কষ্ট করে এটা করেছি, তবে স্যার একটা প্রিন্টার যদি যোগ করতে পারি, আমার এলাকায় অনেক লোক আসে ভাই পেন ড্রাইভ দিয়ে বলে এই জিনিসটা প্রিন্ট করে দেন, কিন্তু আমার প্রিন্টার নাই, তাই আমি এটা করতে পারি না, জোগাড় করতে পারি, এটা করে দিতে পারেন। একটা যদি স্যার প্রিন্টার জোগাড় করা যেত তাহলে আমার ইনকাম কিছু বাড়তো। আমাকে কি 10,000 টাকা দেওয়া যাবে লোন? আমরা চিন্তা করে দেখলাম যে একটা ছেলে এসে তার চেষ্টা একটা মোবাইল রিপেয়ারের দোকান করছে, 1,80,000 টাকা সালামি দিছে, অন্য কাজ করছে। 10,000 টাকা তো বেশি না, দেওয়াই যায়। 10,000 টাকা দিয়ে তাকে একটা প্রিন্টার কিনে দেওয়া হলো। সেটা দিয়ে তার দোকানের বিশাল কোনো অবস্থার পরিবর্তন হয়েছে তা না, কিন্তু ডেইলি অন্ততপক্ষে 100 টাকা আয় তো বেড়েছে। একই সাথে আরেকজন একটা বিজনেস আইডিয়া আমাকে বললো যে স্যার, আই হ্যাভ এ ভেরি টেরিফিক আইডিয়া, আপনি আমাকে ফাইন্যান্স করবেন কিনা? আমি বললাম যে ফাইন্যান্স করতে আগে তো আইডিয়াটা জানতে হবে, কিন্তু একটু আগে বলো কত টাকা চাও। বললো স্যার 1.5 কোটি টাকা হলে শুরু করতে পারবো। আরে 1.5 কোটি টাকা তো আমাকে বিক্রি করলেও হবে না। চাওয়ার সময় যদি 1.5 কোটি টাকা আমার কাছে আপনি চান, আমি কি পাগল যে আমি 1.5 কোটি টাকা আপনাকে দিব? কেউ দিবে? আপনার বাবাও তো দিবে না। আপনি আপনার বাবাকে গিয়ে বলেন
যে আমি একটা ব্যবসা করব, আমার 1.5 কোটি টাকা লাগবে, আমি কান কেটে কুত্তাকে খাওয়াবো যদি উনি দেন আপনাকে। সো প্লিজ এমন আইডিয়া নিয়ে আসবেন না যে আইডিয়া শুনে আপনাকে লোকজন আপনাকে দেখলে পালিয়ে যাবে। আপনি ছোট ছোট আইডিয়া নিয়ে আসেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাকে একটা ছেলে আজকে থেকে 2013 সালে আমাকে এসে সে বলল, সে কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, সে ভালো ভালো চাকরির সুযোগ ছিল, সে ডিজাইনের উপর পড়াশোনা করে এসছে, ইন্টেরিয়র ডিজাইনের উপর, খুব পৃথিবীর খুব নামকরা একটা দেশ থেকে। সে আমাকে বলল যে আমি ব্যবসা করব। আমি বললাম যে তুমি ব্যবসা করবে, কিন্তু তোমার তো ব্যবসা করার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তুমি কি ব্যবসা করবে, ক্যাপিটাল কত আছে? বললো যে আমার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আছে। আমি বললাম 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে তুমি কি ব্যবসা করবে? বলে না, আমি ব্যবসা খুঁজে পেয়েছি, আপনি শুধু আমাকে বলেন যে এই ব্যবসার আইডিয়াটা ঠিক আছে কিনা, এবং হি ইজ মাই ভেরি ক্লোজ রিলেটিভ, এবং আপনি আমাকে পারমিশন দেন এই ব্যবসাটা আমি করব করার। আমি বললাম কি ব্যবসা? আমি বললাম, ও বললো যে আপনাদের এই যত সরকারি অফিসে যায়, কনফারেন্স রুমে ঢুকলে মনে হয় যে একটা জেল হাজতে আসছি, একটা স্ট্যান্ডার্ড কনফারেন্স রুম কারো নাই। আপনারা সরকারি অফিস, এত বড় বড় চাকরি করেন, আপনাদের কনফারেন্স রুমগুলোর এই অবস্থা কেন? আমি যেটা করব, আমি সরকারি অফিসগুলোতে গিয়ে এই ইমপ্রেশনটা দিব যে আপনার রুমটা যেরকম সুন্দর, আপনার কনফারেন্স রুমটাও সুন্দর হওয়া দরকার, এবং আপনাদের তো বাজেট আছে এগুলি করার জন্য, প্রত্যেকটা অফিসের বাজেট আছে, তো আপনি আপনার কনফারেন্স রুমটা সুন্দর করেন না কেন? আমি এই আইডিয়াটা দিব, এবং আইডিয়াটা দেওয়ার পর আমি তাদেরকে প্ল্যান দিব, 3D প্রেজেন্টেশন দিব, গ্রাফিক্স দিব। পছন্দ হলে আমি বলবো ঠিক আছে, আমার তো ক্যাপিটাল নাই, আমাকে আপনারা কিছু অ্যাডভান্স করেন, আমি কাজটা শুরু করি। আর এই কাজে আমাকেও জিনিস বাকিতে কেনার সুযোগ আছে, সব জিনিস আমার টাকা দিয়ে কিনতে হয় না। সে প্রথম টার্গেট করলো কনফারেন্স, এবং 2 থেকে 3 বছরের মাথায় দেখা গেল চট্টগ্রামের প্রত্যেকটা সরকারি অফিসের কনফারেন্স রুমের চেহারা বদলে গেল, সবগুলো হয়ে গেল মোটামুটি 5 স্টার হোটেলের কনফারেন্স রুমের মতো এই ছেলের হাতে। দিস ইজ দ্য আইডিয়া। সে ঠিক করছে একটা টার্গেট যে আমি এই কনফারেন্স রুম দিয়ে লাগবো। সরকারি অফিসের একটারও কনফারেন্স রুম ঠিক নেই। আমি যদি ওনাদেরকে বোঝাতে পারি যে একটা কনফারেন্স রুমে, একটা সুন্দর কনফারেন্স রুমে যদি আপনি বসেন, আপনারই মর্যাদা বৃদ্ধি পায়, আপনার অফিসের সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং আপনার এটার জন্য টাকা পড়ে আছে যেটা ফেরত যায়, আপনি এটা খরচ করেন এবং আমাকে দিয়ে খরচ করেন, অন্যজনের চেয়ে আমি আপনাকে 20% কমে করে দিব। সেই ছেলেটা এখন 40% ব্যবসা নেয়, 60% অফার ফিরিয়ে দেয়, কারণ তার এত কাজ করার সময় নেই। কারণ যে 40% করে সেটাই তার জন্য যথেষ্ট। আরেকটা লোক ছেলে আছে, সে বলল যে আমার তো 1 টাকাও লাগে না, ব্যবসা করছি আমি, অলমোস্ট 0 টাকা, কিন্তু হি ইজ ইন ভেরি ফাইন শেপ। আমি বললাম ভাই তুমি কি ব্যবসা করলা যে তুমি মোটামুটি গাড়ি টাড়ি চালাও, কিন্তু তুমি বললা তোমার কোনো টাকা পয়সা লাগে না? বললো যে আমি করলাম কি, প্রথমে একটা নার্সারিতে গেলাম, পরিচিত 2-3টা নার্সারিতে গিয়ে বললাম যে আমাকে আপনারা বেশি না 100টা গাছ আমি ভাড়া নিব মাসে, 100টা গাছের জন্য আমি আপনাকে, সাপোজ একটা গাছের জন্য আমি আপনাকে 200 টাকা দিব মাসে, আপনি আমাকে 100টা গাছ দিবেন, তাইলে 200টা গাছে কত? 20,000 টাকা। বলছে আমার ক্যাপিটালে 20,000 টাকা। তারপরে আমি 5টা চিটাগাংয়ের নাম করা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে রেস্টুরেন্টের মালিককে একটু খেয়েটে, হালকা খেয়েটে বললাম ভাই আমাকে কি 10 মিনিট একটু সময় দিবেন? বলেন কি সময়? বলছে আপনার রেস্টুরেন্টটা এত সুন্দর, কিন্তু এখানে একটা কর্নার যদি গ্রিন কর্নার করা যায়, প্ল্যান দিয়ে সাজানো যায়, খুব সুন্দর করে একটা গ্রিন কর্নার যদি থাকে, এটা আরো ভালো লাগতো না? গাছটা একটা প্রকৃতি, মানুষ এসে, মানুষ তো আসলে প্রকৃতি খুব ভালোবাসে। তো মালিক বললো হ্যাঁ ভালো লাগতো, কিন্তু এই শুধু ঝামেলা মেনটেন করবে কে? বলে আমি মেনটেন করবো। বললে ভাই এগুলির জন্য টাকা পয়সা লাগে, আবার কি গাছ কিনা মিনা? বলে কিচ্ছু লাগবে না, গাছও আমি দিব, আপনার 1 টাকাও দিতে হবে না, মেনটেন আমি করবো, আপনি শুধু কোথায় আমাকে সাজাই দিতে হবে, গ্রিন করে দিতে হবে বলেন, গ্রিন জোনটা কোথায় হবে বলেন। বলে আপনাকে কি পেমেন্ট করতে হবে? আমাকেও কোনো পেমেন্ট করতে হবে না। বলে আপনি কি পাগল নাকি?
আপনি আমার এখানে গ্রিন জোন করবেন, সেখানে গাছ থাকবে, মানুষ মজা পাবে, আপনি পয়সাও নিবেন না। বলে না আমাকে পয়সা দিতে হবে না। বলে তাহলে কি দিতে হবে? বলে আপনার দোকানে প্রতিদিন কয়েকশো মিনারেল ওয়াটার বিক্রি হয় না? ওরা হয়তো বোতলগুলি ফেলে দেন না, অথবা এগুলি নষ্ট হয়ে যান, এগুলিকে আপনি নেন বিক্রি করে, এগুলি পয়সা নেন। বলে তোর ভাই আমার এত বড় হোটেল, আমি মিনারেল ওয়াটারের বোতল বিক্রি করবো কেন? এগুলি কে নিয়ে যায় আমি জানিও না। বলে শুধু মিনারেল ওয়াটারের বোতলগুলি আমারে দেয়, আর কিছু লাগবে না। আপনাকে সারা মাস আমি গ্রিন জোনের সার্ভিস দিব, আপনি আমাকে সারা মাসের বোতল দিবেন। এইভাবে সে 5টা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে সে মাস শেষে হাজার হাজার বোতল পাওয়া শুরু করলো। এই বোতলগুলো সে নিয়ে শের ধরে ভাঙারির দোকানে বিক্রি করে, যারা এগুলি রিসাইকেল করে। এবং প্লাস্টিক বোতলের কিন্তু যথেষ্ট দাম আছে কেজি হিসাবে। সেটা করে গিয়ে সে কিন্তু গাড়ি চালায় এখন। দিস ইজ দ্য আইডিয়া। এখন আমি যদি ভাবি যে আরে ভাই আমার তো বিশাল ব্যবসা করতে হবে, আমি কেমনে গ্রিন জোনের ব্যবসা করব, আমি কিভাবে পুরোনো মিনারেল ওয়াটারের বোতল বিক্রি করব, তাহলে তো আপনার আসলে ব্যবসা আসার দরকার নাই। তাহলে তো বোঝাই যাচ্ছে যে আপনি এমন একটা এস্টাবলিশড অবস্থানে আছেন যে আপনার এই জাতীয় ব্যবসা করার দরকার নাই। আমাদের মার্কেট ফরওয়ার্ডের দরকার এমন ছেলে মেয়ে যারা এই জাতীয় ঝুঁকিগুলো নিতে পারে। আমরা আজকে থেকে 2016 সালে 17 সালে আমরা চিন্তা করলাম যে আমরা পেইড ফরওয়ার্ডের মাধ্যমে তো হাজার হাজার ছেলে মেয়েকে আমরা দেখাশোনা করি, কিন্তু আমরা কত টাকা স্কলারশিপ দিই? 4,000 টাকা স্কলারশিপ দিই, 3,000 টাকা স্কলারশিপ দিই, হাইস্ট 5,000 টাকা দিই। তখন আমরা চিন্তা করলাম যে তাদেরকে আমরা অন্যভাবে একটু হেল্প করি। কি হেল্প? সেটা হচ্ছে তার জীবনযাত্রার খরচ কমিয়ে আনি। সে যদি 5,000 টাকা এখন খরচ করে, সেটাকে আমি 2,000 3,000 টাকা নামিয়ে আনবো, তাহলে তাকে 2,000 টাকা ইনডাইরেক্ট হেল্প করা হলো। সেটা কিভাবে করব? আমি আমার টিম নিয়ে বসলাম, বললাম যে আমাদের যত বন্ধু বান্ধব শুভানুদ্দয় আছে তাদের বাসা খুঁজতে বল। খুঁজলে দেখবা যে কেউ 5টা পুরনো শাড়ি পাবে, কেউ 3টা সালোয়ার কামিজ পাবে, কেউ 10টা টি শার্ট, 2টা বেল্ট পাবে, 2 জোড়া জুতা পাবে। এগুলো আমাদেরকে গিফট করতে বল, যেগুলো একদিনও পরে নাই কিংবা অল্প পড়ছে। এগুলো আমরা, যে টি শার্টটা ওবায়দ ভাই আপনি হয়তো কেউ আনছে, আপনার গায়ে ফিট হয় না, আপনি পরেন নাই, আপনি রেখে দিয়েছেন, সেটা বাজারে 2,000 টাকা দাম। আমি বললাম এটা আমি 100 টাকায় বিক্রি করে দিব, 200 টাকায় বিক্রি করে দিব। তাহলে যে এই টি শার্ট কিন্তু আরেকজন বাজার থেকে কিনতে গেলে 200 টাকা লাগবে, কিন্তু আমি বিক্রি করবো 200 টাকা, কিন্তু 200 টাকায় আমার লাভ, কারণ ওবায়দ ভাই আমাকে ফ্রি দিচ্ছেন তো, তাই না? তখন আমার টিম আমাকে বললো আপনি কি স্যার পাগল, মানুষ কি জন্য এইসব ঘরে পড়ে থাকা জিনিস নিবে? আমি বললাম আমি হলাম টাল কোম্পানি জেনারেশনের লোক। যারা চট্টগ্রামে আছে তারা টাল কোম্পানি কথাটা খুব ভালো বুঝে। সেটা হচ্ছে চট্টগ্রামে জহুর হকার মার্কেটে বিদেশিদের পুরনো কাপড় বিক্রি হতো, এখনো বিক্রি হয়। আমরা ওই টাল কোম্পানি, ওগুলো বলা হতো টাল কোম্পানি, আমরা গিয়ে ওখান থেকে অল্প দামে বিদেশিদের পুরনো ব্যবহৃত শার্ট প্যান্ট কিনে এনে পরতাম। আমি বলতাম আমি জানি যে সে টাল কোম্পানির ডিমান্ড এখনো আছে, কিন্তু অ্যাভেলেবেল না বলে লোকজন কিনে না। এবং আমরা আমাদের বন্ধুদেরকে যখন আহ্বান জানালাম, সিলেট থেকে আমার এক বন্ধু শোয়েব, সিলেট চেম্বারের প্রেসিডেন্ট, সে তার বেশ কিছু দামি শার্ট দিল। আরেক বন্ধু তার কিছু ট্রেনার এটা সেটা সিলেটে দিল, তখন আমি সিলেটে ছিলাম। চট্টগ্রামে আমাদের পরিবারের সদস্যরা দিলেন, এবং মাত্র 50 থেকে 60 স্কয়ার ফিট একটা অফিস নিয়ে মাত্র 3 বছর আগে 50,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা অনেস্টটা শুরু করলাম। এখন অনেস্টি ডেইলি বিক্রি 50,000 টাকার চেয়ে অনেক বেশি, অনেক অনেক বেশি। এবং আমরা বলি ইট ইজ দ্য ফাস্টেস্ট অনলাইন শপ ইন দ্য কান্ট্রি, কারণ প্রতি 6 মিনিটে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করি। 55,000 লোক অনেস্ট থেকে জিনিস কিনে, 55,000 লোক ডাইরেক্ট কিনে, তাদের মাধ্যমে আরো 20,000-এর মতো কিনে। শুধু করোনা পিরিয়ডে 50,000 টাকা নিয়ে যাত্রা শুরু করে সেই কোম্পানিটি 7.5 মিলিয়ন টাকা বিপন্ন মানুষকে নগদ সহায়তা দিয়েছে। দিস ইজ দ্য আইডিয়া। কারো মাথায় ছিল না, অথচ কিন্তু হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। কেন উপকৃত হচ্ছে? সে খুব কম দামে আপনি আপনার 3টা, যেমন আজকে আমরা 10টা নতুন প্যান্ট পেলাম। এখন একটা বিদেশি কোম্পানি, খুব নাম করে একটা ব্রিটিশ কোম্পানি, তা আমাদের সাথে সিএসআর এর আওতায় এসছে,
তাদের কাপড় চোপড় গুলো আমাদেরকে দিয়ে দেয়, যেগুলো স্টক লট হয়ে যায়, যেগুলো আপনি বাজারে মার্কেটে দেশে পাবেনও না, বিদেশে কিনতে গেলে আপনার $30 $25 দিয়ে কিনতে হবে, সেগুলো আমাদের এখানে আমরা 200 টাকা 250 টাকা 500 টাকা 300 টাকায় বিক্রি করতেছি। একটা বিদেশি ব্র্যান্ড আপনি যেটা দেশে পাবেনই না, পেলেও আপনাকে 10,000 টাকা দিয়ে কিনতে হবে, সেটা আপনি 300 টাকায় পাচ্ছেন। বাট উই হ্যাভ স্টার্টেড উইথ অ্যান আইডিয়া যে এই পুরনো জিনিস, ব্যবহৃত জিনিসও কিন্তু বিক্রি করা যায়। ক্যাপিটাল 50,000 টাকাও ছিল না। এখন আগামী জানুয়ারিতে আমরা প্রায় 4,000 স্কোয়ার ফিটের নতুন অফিসে চলে যাচ্ছি। প্রথমে ছিল 50 স্কোয়ার ফিটের অফিস, তারপরে 100 স্কোয়ার ফিট, তারপরে 1500 স্কোয়ার ফিট, এখন 5,000 স্কোয়ার ফিটের অফিসে চলে যাচ্ছে। দিস ইজ দ্য আইডিয়া। আমি বলি যে এই যে আপনারা যারা বলে শুধু কমন ব্যবসার কথা সবাই আমরা চিন্তা করি কেন, আমি শুধু একটা সিম্পল উদাহরণ দিই, বেশি কথা না বলে আমি শেষ করব। এই যে এত পরীক্ষার্থী আছে, মার্কশিট ফরওয়ার্ডে 60,000 ছেলে মেয়ে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য পাগল, ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য পাগল, প্রাইমারি স্কুলে শিখ পরীক্ষার জন্য পাগল। তারা কারেন্ট অ্যাফেয়ারটা নিয়ে খুব উদ্বিগ্ন না? তারা কারেন্ট অ্যাফেয়ারের ম্যাগাজিন সবসময় কিনে না? আমি যদি আজকে এই বাচ্চাদের জায়গায় থাকতাম, আমি আর কিছু করতাম না, আমি শুধু কারেন্ট অ্যাফেয়ারের একটা পেজ খুলে বসে থাকতাম, সেখানে সারা পৃথিবীর দুনিয়ার লেটেস্ট নিউজগুলি প্রতিদিন আপডেট দিতাম। ও যেরকম ওই ভদ্রলোক মেসেজ দিত একটু আগে মুনির ভাই বললেন, ওখানে 10 টাইমের আপডেট দিতাম প্রতিদিন, আজকে সারা দুনিয়ায় কি ঘটতেছে। বলতাম যে আমার পেজে ঢুকতে হলে আপনাকে মাসে 200 টাকা দিতে হবে। যদি 200 টাকা করে দেয়, 5,000 লোক আসে, তাহলে কত টাকা? 1 লাখ টাকা। একটা ফেসবুক পেজ করতে আমার 1 টাকাও লাগে না। দিস ইজ দ্য আইডিয়া। আমাদের সমাজের আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? অনকল ডাক্তার বাসায় যায় না। তাই যায়, আপনি ডাক্তার খুঁজে পাবেন, বাসায় নিতে পারবেন? আপনি ছোট্ট একটা অ্যাপ করেন তো, 10 জন 50 জন 10 জন ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করেন, ভাই যারা ইয়াং ডাক্তার, যারা এমনি পেশেন্ট পায় না, কম পায়, বলেন যে ভাই আপনি একটু অনকলে যাবেন, আমরা একটা অ্যাপ করব, ডাকলে আপনি যাবেন। এরকম আপনি 50 জন 20 জন ডাক্তারের একটা গ্রুপ করেন, তারপর আপনি একটা অ্যাপ ছেড়ে দেন বাজারে ছেড়ে দিয়ে বলেন যে আপনার ডাক্তারের জন্য চেম্বার খুঁজতে হবে না, ইমার্জেন্সিতে এই অ্যাপ ইউজ করলে ডাক্তার আসবে। তখন ওই 20 জন ডাক্তার যাওয়া শুরু করলে তখন দেখবেন অন্য ডাক্তাররা আসা শুরু করছে, কারণ এরকম অনকলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন এরকম প্রচুর ইয়াং ডাক্তার আছেন। কোথায় যেতে হবে এটা জানেন না বলে যাচ্ছেন না। আমি হলে এটা শুরু করে দিতাম। আমাদের বোনরা মেয়েরা বারবার বলে কিসের ব্যবসা করব, আমাকে ব্যবসা করার সুযোগ দেন, আমি এটা করবো সেটা করবো, বুটিক করে ফাইন। কিন্তু আপনারা 4-5 জন মিলে এত কর্মজীবী মহিলা, আমরা দেখি যে বাচ্চাদেরকে নিয়ে তাদের কি কষ্ট। আপনাদেরকে ডে কেয়ার সেন্টার করতে পারেন 5 জন মেয়ে মিলে, চমৎকার একটা ডে কেয়ার সেন্টার, যেখানে আমাদের কর্মজীবী মেয়েরা বাচ্চাদেরকে রেখে যাবে। আপনি যদি সার্ভিস দেন, দেখবেন যে অটোমেটিক আপনার কাছে কাস্টমার এসে ভরে যাচ্ছে। আপনার কমন ব্যবসা করার দরকার কি? একটা বুটিক শপ একজন করলো, ওই লাইনে সবাই করা শুরু করে দিল। সো কথা হচ্ছে আইডিয়া ইজ মানি, আইডিয়া ইজ কনভার্টেবল টু মানি। আমি তো সরকারি চাকরি করি, আমার তো বিজনেস নিয়ে চিন্তা করার কথা না। কিন্তু আমি আপনাকে বলি যে এই যে আমরা এত বড় বড়, যদিও অনেস্টের কোনো প্রফিট আমরা নেই না, এটা পুরোটাই চ্যারিটিতে চলে যায়। এই যে এত বড় বড় প্রতিষ্ঠান আমরা তৈরি করলাম, প্রতি 6 মিনিট একটা জিনিস আমরা বিক্রি করি, 3 সেকেন্ডে আমাদের ড্রেসিং টেবিল বিক্রি হয়েছে। আর বিক্রি করি নাকি আমরা বলি আলপিন থেকে এরোপ্লেন সব পাবেন। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড ওমেগার মতো ঘড়ি আমরা বিক্রি করেছি, বারবারই বিক্রি করি, আমরা গুচি বিক্রি করি। শুরু হয়েছে আমার সিলেটের এক বন্ধুর ঘরে পরে থাকা ওর পুরনো শার্ট দিয়ে। আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। শুধু আমার কাছে টাকা নেই, আমি কিভাবে ব্যবসা করবো, আমি ব্যবসা করলে লোকে কি বলবে, লোকে যদি, আরে ভাই লোকে তো আপনাকে খাওয়াবে না, লোকে তো আপনাকে চাকরি দিবে না। সো আমি বলি যে আপনি আইডিয়া জেনারেট করেন, চিন্তা করেন, এবং চিন্তা শুধু নিজের মাথা থেকে আসবে না। এত আইডিয়া যে আমি 3-4টা আইডিয়া তাৎক্ষণিকভাবে বললাম, এটা তাৎক্ষণিকভাবে বলি নাই। আমি কিন্তু অনেক চিন্তা করছি আমার সমাজে কি সমস্যা আছে, কি কি সমস্যাগুলি সমাধান করা যায়। এবং নিউ নরমাল লাইফে কিন্তু এই জাতীয় স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করা সুযোগ অনেক তৈরি হবে। যেমন অনকল ডাক্তারের সুযোগ তৈরি হবে, যেমন এখন আপনি যদি নিউজ পোর্টাল, এখন অনেকে বিভিন্ন কারণে
ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স বই পড়বে না, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পোর্টাল খুলে ইনকাম করেন, দেখবেন যে মানুষ এখন বই কিনতে লাইব্রেরিতে যাবে না, পড়তে চাবে না, মনে করে যে এটাতে জীবাণু আছে। হ্যাঁ, আপনি এটা যদি এটা 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 আপনি করতে পারেন। আপনি দেখবেন যে মানুষ এখন অর্গানিক ফুডের জন্য পাগল। আপনি আপনার গ্রামে যান, গ্রামে গিয়ে ছোট্ট জায়গা নিজের ক্ষেতের মধ্যে অর্গানিক ফুড করে শুধু পরিচিত 50 জন লোকের কাছে বিক্রি করেন, সমস্যা নাই। আমি আপনাকে বলি কত টাকায় ব্যবসা শুরু করা যায় জানেন? আমাদের একটা প্রোগ্রাম আছে, বিন্দু বিন্দু জল। সর্বোচ্চ ক্যাপিটাল কত দেওয়া হয় জানেন? 5,000 টাকা। সর্বনিম্ন কত জানেন? 2,500 টাকা। এই 2,500 থেকে 5,000 টাকার মধ্যে আমাদের 100 জন উদ্যোক্তা আছে যারা এটা দিয়ে চলে, কিন্তু তাদের মাথায় আইডিয়া আছে, and they nurture those ideas. ধন্যবাদ। ধন্যবাদ বাদল সৈয়দ স্যার। আমাদের মানে স্যার তো অনেকগুলো ব্যবসার আইডিয়া দিয়েই দিলেন। এখন আপনারা একটু চিন্তা করেন, আসলে সীমাবদ্ধতা নিয়ে অনেক বেশি চিন্তা করলে এখানে কাজ করার সুযোগ খুবই কম। মনির স্যারও বলেছেন, বাদল সৈয়দ স্যার বলেছেন, টাকাটা হচ্ছে পরে, আগে আপনি একটু উদ্যোগ নিয়ে কোনো একটা সমস্যা সমাধানের জন্য আমরা কাজ শুরু করি। সমস্যার সমাধান করতে গিয়ে এই সমাধানের প্রক্রিয়া আপনি কাজে নেমে পড়ুন, নেমে পড়ার পরে আপনি এটা চিন্তা ভাবনা করুন কিভাবে করা যায়। সেখানে ক্যাপিটাল হতে পারে, স্যার যেটা বলেন বিন্দু বিন্দু জল, 2,500 টাকা বা 5,000 টাকা নিয়ে কি আপনার এটাও নাই? তাহলে ওই স্যার যেটা বললেন, ওই মনির স্যার বলেছিলেন, মানে কারো গেটে ওই অ্যাপেক্সের মতো লোকটার মতো গিয়ে আপনি বসে থাকেন। এবং আরেকটা বিষয় উদ্যোক্তার ক্ষেত্রে স্যার আমার মনে হয়, আমি যদি ভুল না বুঝি, আমরা সবকিছুতে একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক চাই, মানে একটা ইনস্ট্যান্ট একটা কিছু আসবে, এই ধরনের একটা বিষয় আমাদের মধ্যে, এটা আমরা বলতে পারি অধৈর্য বা অস্থিরতা যেভাবেই বলি না কেন, একটা সময় নিয়ে লেগে থাকা, শ্রম দেওয়া এবং মুফতে কিছু করা, এটাকে আমরা মনে করি যে একেবারেই খরচের খাতায়। এখানে আসলে যারা উদ্যোক্তা হয় তাদেরকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাদের মুফতে কাজ করার, সময় নেওয়ার, এবং এটা হচ্ছে এই মানে কারো কাছে গ্রহণযোগ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, গড়ে তোলার জন্য যে সময়টা দরকার, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং যারা আছি তারা অনেকেই এই জিনিসটা আমরা করতে পারি না। আসলে প্রতিটা জিনিসেই প্রত্যেকটা জায়গা থেকেই আমাদের, যেহেতু মনীষ স্যার বলেছেন আমাদের সমস্যার কোনো শেষ নাই, সুতরাং আমাদের সম্ভাবনারও কোনো শেষ নাই। এইভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। আমি একটু মনীষ স্যারের কাছে আসতে চাই, বাদল সৈয়দ স্যারকে আশা করি থাকবেন। আমরা বাদল সৈয়দ স্যারের কাছে আরো দুই একটা প্রশ্ন আমাদের আছে, আমরা আসবো। এখন বাদল সৈয়দ স্যারের কাছে, মনির হাসান স্যারের কাছে আমার একটা প্রশ্ন, স্টার্টিং এর জন্য বেস্ট সময় আসলে কোনটা? আমি একটা প্ল্যান করব 2020 সালে, 21 সাল থেকে আমি এই বিজনেসটা শুরু করব। আমি 2021 সালে একটা প্ল্যান করব, 22 সাল থেকে এটা শুরু করব, এই চিন্তাটা ভালো? আমি আপনার ফেসবুকে এটা ওই একটা পোস্ট, ছোট্ট একটা পোস্ট করে অনেকক্ষণ হেসেছি, আবার খুব সিরিয়াস হয়ে আছি। সেটা হচ্ছে আজ যে কাজ করতে পারি তা অবশ্যই আমি আগামীকাল বা পরশু করে ফেলবো। মনির হাসান স্যারের একটা ফেসবুক পোস্ট, আজ যে কাজটি করতে পারি তা অবশ্যই কাল বা পরশু আমি করে ফেলবো। এখন আমরা তো এই ধরনের একটা বিষয় আছে, মানে আইডিয়া মাথায় অনেক নিয়ে রাখলাম, কিন্তু এটা এক্সিকিউশনে না গিয়ে আইডিয়া এটা থেকে যায়, মানে কালকে করব, পরশু করব, দেখি কি হয়, এরকম। মনির হাসান স্যার প্লিজ, মনির হাসান স্যার প্লিজ। থ্যাংক ইউ। আমার বাদল ভাই অনেক জিনিস বলছেন, মানে এত ডিটেইলে বলছেন, প্রত্যেকটা এক্সাম্পল বলছেন। হ্যাঁ, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি বলি যে শুরুর কোনো টাইম নাই। হ্যাঁ, যখনই করা যায়। দেখেন যে লোকটা ওই কেএফসি তৈরি করছে, সে কত সালে শুরু, তার বয়স তখন অনেক হয়ে গেছে। আমাদের দেশে মনে করেন প্রথম আলো সম্পাদক উনি 55 বছর বয়সে প্রথম আলো শুরু করছে। বয়সের কোনো বান নাই, যখনই মনে হবে তখনই শুরু করা যাবে। তবে একটা জিনিস হচ্ছে, সেটা হলো অনেক বেশি অ্যানালাইসিস, সাইকোলজি এগুলো করা যাবে না। মানে আমার একটা আইডিয়া হলো মিনিমাম কিছু জিনিস করে নাইমা পড়তে হবে, কারণ না নামলে কখনোই জিনিসটা বোঝা যাবে না। হ্যাঁ, কোনো কিছু মানে পৃথিবীতে এরকম অনেক জিনিস হয়েছে, অনেক গবেষণা করে একটা প্রোডাক্ট নিয়ে আসছে, সেই প্রোডাক্ট কাজ করে নাই। ইনস্টাগ্রাম, এখন আমরা ইনস্টাগ্রামকে যেভাবে দেখি, ইনস্টাগ্রাম কিন্তু সেরকম ছিল না। ইনস্টাগ্রাম একটা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ছিল, সে কিছুতে কিছু হয় না। তখন তারা একটা মিটিং করলো, মিটিং এর মধ্যে তাদের একজন তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমরা এত কিছুতে নজর না দিয়া আমরা শুধু ছবি শেয়ারিংটা করি, অনলি ফটো শেয়ারিং। তখন সবাই তারা বকা দিচ্ছে, তুই বেটা এখানে ফটো শেয়ারিং কে করবে? দেখেন এখন ফটো শেয়ারিং এর কি অবস্থা। ও ফটো শেয়ারিং করেই বড়লোক হয়ে গেল, ওই তো ফেসবুকের কাছে বেচেই দিল কোটি কোটি টাকা, তাই না? ওরকম ওই নিশেটা খুঁজে বের করছে।
হ্যাঁ, মানে মনে করো ওই জিনিসটা খুঁজে বের করছে। বা ধরেন এখন জুমের যে অবস্থা, বা এই যে যে স্ট্রিম ইয়ারটা আমরা ব্যবহার করছি, স্ট্রিম ইয়ারের যে দুইটা ছেলে, এটা কিন্তু পাবলিক কোম্পানি না, এটা একটা, ইভেন ইট ইজ নট এ প্রোডাক্ট এট অল, এটা এখনো ইয়ার মধ্যে আতুর ঘরে আছে। সেটা কিন্তু কোটি কোটি টাকা ব্যবসা সে তোমার করে ফেলবে। তো কাজে কোনো, মানে আমার কথা হলো যে তোমাকে, তুমি ইউ ওয়ান্ট টু স্টার্ট, স্টার্ট ইট নাও, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, একদম শুরু করতে হবে। সেজন্য আবার শুরু করা এরকম না যে আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়ে কালকেই নামে যাবে, তা না। তোমাকে তো বেসিক আমি আগেই বলছি যে কিছু জিনিস তোমাকে আগে হিসাব নিকাশ করে নিতে হবে। হিসাব নিকাশ না করে তুমি নামলা, হ্যাঁ, নাইবা কি করলা তুমি, এমন কিছু করলা যে তাদের নিজেও গেল, বাবার কাছ থেকে যে টাকা নিছিল সেটাও গেল, বাসায়ও ফিরতে পারো না, রাত্রেবেলায় গভীর রাত্রে বাসায় গিয়ে বোনের কাছে নক করে জানতে চাও বাবা শুয়ে পড়ছে কিনা, তারপর তুমি ঢুকলা, তাহলে তো রক্ষা পাবে। তো আমার কাছে মনে হয় যে শুরু করার জন্য বেস্ট টাইম হচ্ছে এখনই। তবে যারা ছাত্র, আমি তোমাদেরকে একটা খুব সহজ কথা বলি, ডোন্ট ডু ইট নাও। তুমি এখন থেকে ছোট ছোট জিনিস চিন্তা করো, কিন্তু নিজের পড়ালেখাটা ঠিক মতো করো। পড়ালেখাটা শুধুমাত্র তুমি বলো স্যার আমার এই সার্টিফিকেট দিয়ে আমি কি করব, আমি তো পড়তেছি হইলো সোশ্যোলজিতে, কথার কথা। হ্যাঁ, আমি আমি এই গল্প শুনি তো আমি জানি, আদল ভাইয়া নিশ্চয় শুনি। আমি সোশ্যোলজিতে পড়ছি, আমি ব্যবসা করতে চাই সুন্দরবনের মধুর, আমি সোশ্যোলজি দিয়ে আমি কি করবো? না, সোশ্যোলজি তুমি পড়া শেষ করবা। এই জন্য সোশ্যোলজি পড়তে গিয়ে, পরীক্ষা গিয়ে তুমি অনেক জিনিস জানবা যেগুলো তোমার পরে কাজে লাগবে। স্টিভ জবের একটা কথা আছে যে এন্টারপ্রেনার কি করে, অনেক ডট তৈরি করে। সব মানুষই আসলে ডট তৈরি করে, এন্টারপ্রেনার হচ্ছে ডট গুলা জোড়া লাগাইয়া ওই জোড়াটা লাগাইতে পারে। তোমার কাজ হবে জোড়া লাগানো। আমি একটা এক্সাম্পল দিই, তুমি যদি আহ ইয়া করো, যে এই যে সোশ্যোলজির কথা বলতেছি, যে তুমি কি করলা, তোমার আসলে হলো মধুর ব্যবসা, কিন্তু তুমি পড়ালেখা করছো সোশ্যোলজিতে। সোশ্যোলজিতে তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়ো, তাহলে সোশ্যোলজিতে পড়ার এই বন্ধুদের একটা একটা নেটওয়ার্ক হবে, ঠিক আছে? আজ থেকে 10 বছর পরে ওই নেটওয়ার্কটা তোমাকে অনেক ব্যবসা দিবে। যে নেটওয়ার্কের সাথে মধুর কোনো সম্পর্ক নাই, ওই নেটওয়ার্কের সঙ্গে মাত্র সোশিওলজির সম্পর্ক। তুমি যেহেতু চিরাগ ইউনিভার্সিটিতে সোশিওলজি পড়ছো, সেই কারণে তুমি ওই সোশিওলজি নেটওয়ার্কের অংশ হবা। যে নেটওয়ার্কে তুমি গিয়ে দেখবা যে ওখানে, আরে আমি তো জানতাম না তুই আমাদের সাথে পড়তো, তুই দেখি মন্ত্রী হয়ে গেছিস। সেই মাইট পসিবল, তুমি জানো না কিন্তু তোমার কি সম্ভাবনা তুমি নষ্ট করতেছো। তুমি যদি তোমার পড়ালেখা গুলো না করো ঠিক মতো, টাইমলি যদি শেষ না করো, তাহলে তুমি এই সম্ভাবনা গুলো, তুমি, তোমার একজন বন্ধু মন্ত্রী হওয়ার কথা ছিল, তুমি তারা মিস করবা। তোমার একজন বন্ধু বাদল শহীদ হওয়ার কথা ছিল, সেটা তুমি মিস করবা। তোমার একজন বন্ধু মুনির হাসান হওয়ার কথা ছিল, ওবায়দুল্লাহ হওয়ার কথা ছিল, এগুলো তো সবই তুমি মিস করবে। এবং এগুলো সবই তোমার কাজে লাগবে কিন্তু। তা আমি বলবো যে প্রথমে পড়াশোনাটা শেষ করো, যে কোনো ভাবে শেষ করো, কোনো না কোনো ফর্মে শেষ করে ফেলো। আর যে যে জিনিসটা তুমি শুরু করতে চাও, সেটা তুমি যদি পাশাপাশি করতে হবে, কারণ জীবন তো সোজা না, তুমি তো 25 বছর বয়সে মরে যাবে না। ইউ হ্যাভ টু সার্ভাইভ। আপনি, আমাদের দেশে এখন এভারেজ বয়স হচ্ছে 67 বছর বা 70 বছর। তো তুমি তো অনেক বছর বাঁচবা, তোমার কেন এত তাড়াহুড়া করতে হবে? তুমি পড়াশোনা শেষ করো, জীবনটা অনেক বড়, এটা উপভোগ করো। তাড়াহুড়া করলে কিন্তু জীবন উপভোগ করা যায় না। একটা জিনিস মনে রাখো, জীবনটা কিন্তু আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এটাকে তোমার যত্ন করতে হবে। এটা যত্ন না করলে তো তুমি এটাকে শেষ পর্যন্ত নিতে পারবে না। হ্যাঁ, বাদল সৈয়দ স্যার, হ্যাঁ, মনির হাসান স্যার, ধন্যবাদ। আমাদের মার্চ ফরওয়ার্ডে যারা শুনছেন একটু খেয়াল করেন আলোচকরা কি বলছেন। লেখাপড়া, আমাদের যে একাডেমিক লেখাপড়া বা বিভিন্ন ধরনের লেখাপড়া, এটার ভিতর থেকেই আমাদের থাকতে হবে। আমি এক্ষেত্রে একটু মনির হাসান স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি কয়েকজন ঢাকাতে ইয়াং, যাদের বয়স হচ্ছে 18, 19, 20 এরকম ছেলে মেয়েকে চিনি, যারা এনএসইউ বা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, যারা ভালো ফ্যামিলিতে, মোটামুটি সচ্ছল ফ্যামিলি থেকে আসা, বিভিন্ন সাবজেক্টে গ্রাজুয়েশন 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়ে। ওরা ধরেন ওই যে কানের দুল বা এরকম টুকটাক যে কসমেটিক্স বা অর্নামেন্টস ধরনের জিনিস, যেটা খুব দামি জিনিস না, কয়েকশো টাকা বা এরকম জিনিস করে ওরা নিজেদের ফেসবুকে এটা নিয়ে এক ধরনের মার্কেটিং করে, কোনো কস্ট ছাড়াই, জিরো কস্টিং মার্কেটিং। এরকম করে করে ওরা কয়েকজন, আমি একজনের কথা বলি, আইইবিতে পড়ে একজন স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, সে দিনে মাত্র 2টা কেক বানায়। একটা কেকের দাম হচ্ছে 600 টাকা, পার ডে 2টা কেক। এর চেয়ে সে বেশি অর্ডারও নেয় না, বানায়ও না, যেহেতু সে 3rd ইয়ার স্টুডেন্ট, তার পড়ালেখার বিষয় আছে। সে আমাকে বললো, ভাই আমার 2জন লোক আমি এমপ্লয়মেন্ট মানে চাকরি সৃষ্টি করেছি। একজন হচ্ছে পাঠাওয়ের লোক, সে মাসে আমার কাছ থেকে একটা টাকা পায়। এরপর হচ্ছে আমি যাদের কাছ থেকে র মেটেরিয়ালস গুলো কিনি, পাউডার বা আদার্স যে আটা ময়দা এই ধরনের যেগুলো কিনি, তারও একটা সার্ভিস পাচ্ছে। প্লাস আমি 1200 টাকা 600 টাকা করে একটা কেক বিক্রি করি, একদিন 2টা কেক বিক্রি করে আমি 1200 টাকা পাই।
অর্থাৎ পার ডে যদি 1200 টাকা হয় তাহলে 30 দিনে সেটা একটা খুব ভালো একটা ভালো অ্যামাউন্ট পায়। ভালো অ্যামাউন্ট পাই। অর্থাৎ সে থার্ড ইয়ার ফোর্থে, এবং তাদের রেজাল্টও যে খারাপ তা না। আমাদের একটা জিনিস যদি একটু ফোকাস করতেন মনির হাসান স্যার, সেটা হচ্ছে আমাদের তো এমনিতেই সেশন জট বা ইত্যাদি বিভিন্ন কারণে লেখাপড়াতেই অনেক সময়টা চলে যায়। তো এক্ষেত্রে লেখাপড়া বিশেষ এখন করে কিন্তু সেরকম আর সেশন জব কিন্তু এখন আর নাই। তবে একটু ওই কমে ছেলে আসছে। যেটা করতেছে আমি সেটাই বলতেছি, মানে ও একটা জি। সার্টেন লেভেলে বেশি কিন্তু করে না, মাত্র 2টা হ্যাঁ কেক হ্যাঁ, বানায়। রাইট তার মানে রাইট, হ্যাঁ ওইটুকু হইলে তার হয়ে যায়। এটা হইতে পারে তার টিউশনের বিকল্প। টিউশনি না ইয়েস, করে সেই কাজটা করবে, হুম দ্যাট হুম ইজ হুম ফাইন। হুম হুম কিন্তু হুম। পড়াশোনাটা থামা যাবে না। পড়াশোনাটা কিন্তু এটার করে, মানে পাশাপাশি আমরা হয়তো বুঝি না, তাই না? আমরা হুম হয়তো হুম বুঝি না যে অনেকে মনে করে যে বিল গেটস তো পড়ে নাই, উনি তো ড্রপ আউট, মার্ক জাগারবার্গ তো ড্রপ আউট। হ্যাঁ, হুম আমি হুম কেন পড়তে, আমি কি মার্ক জাগারবার্গ থেকে কম নাকি? কিন্তু আসলে হুম কিন্তু হুম বাংলাদেশে এগুলোর কোনো ভ্যালু নাই। বাংলাদেশে মানে ওই হুম যতই হোক, ও কিন্তু কাজে কিন্তু যখনই একটা মাস্টার ডিগ্রি হয়ে যাবে, একটা অনার্স, হুম একটা ডিগ্রি যখন থাকে, তখন কিন্তু হুম, অনেক জায়গায় অ্যাক্সেস পাওয়াটা সোজা। তো হ্যাঁ, ওইটাও তোমার একটা ইনভেস্টমেন্ট। তুমি যে পড়াশোনা right. করতেছো উদ্যোক্তা হিসেবে, ওইটাও তোমার একটা ইনভেস্টমেন্ট। তো কাজে তোমাকে কিন্তু প্রস্তুতি। পড়াশোনার কাজটা চালায় নিয়েই এই কাজটা করতে হুম হবে। আর একদম যদি নিতান্ত এরকম হয় যে না আমার পক্ষে সম্ভবই না, আমাকে ফুল টাইম একটা আমার ফ্যামিলি টানতে হবে, তখন তো একটা অল্টারনেটিভ থাকে। তখন আমি বলবো যে ইউ মেক ইট ক্লিয়ার যে তুমি আবার ফিরতে আসবে, পড়তে আসবে। হ্যাঁ, দেয়ার আর পিপল যারা অনেক পরে আবার করে, যখন ইউনিভার্সিটিতে আবার অনেক পরে পড়তে গিয়ে পড়াশোনা করে। এখন তো অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে সান্ধ্যকালীন কোর্স আছে, সান্ধ্যকালীন কোর্স করে, বিভিন্ন শর্ট কোর্স করে, কারণ ওই কোর্সটা খুব দরকার, পড়াশোনা করতে হবে। এবং এটা যে শুধু নিজের পড়াশোনা না, এটা এন্টারপ্রেনারশিপেরও পড়াশোনা। এন্টারপ্রেনারশিপের যেমন এখন কে যে বাংলাদেশের যে উদাহরণগুলো দিল, তার মধ্যে বেশিরভাগ উদাহরণ হচ্ছে ইন্টারনেট বেস। ইন্টারনেট বেস একটা ব্যবসা যদি করতে হয়, তাহলে বেসিক কিছু ইন্টারনেট সংক্রান্ত তথ্য জানা দরকার। হ্যাঁ, যেগুলো তোমাকে সাহায্য করবে, নাহলে তুমি থেকে থেকে শিখবা। এভরিথিং তুমি থেকে শিখতে পারবা, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি হুম, অন্যদের এক্সপিরিয়েন্স ধার করে যদি আগায় যেতে পারো, তাহলে তুমি আগায় থাকবে। তো এই কাজটা রাইট। কিন্তু তোমাকে ওইভাবে করতে হবে, মানে অন্তত আগায় থাকা। সেজন্য আমি মনে করি যে যারা এন্টারপ্রেনার হইতে চাও, যারা এন্টারপ্রেনার হইছো, নাস্তা নেমে পড়ছো, অ্যাটলিস্ট মাসে একটা কনফারেন্সে যাও, হুম যেখানে হুম তোমার নেটওয়ার্ক তৈরি হবে। একটা কোনো হুম, ট্রেনিং ওয়ার্কশপে যাও, যেখানে তুমি একটা জিনিস শিখবা। ঠিক আছে? জি খুবই সিম্পল আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রসেস অপটিমাইজেশন। আমি একটা এক্সাম্পল দেই। আমার কাছে একজন হেলথ এন্টারপ্রেনার আসছে, ওনার দুইটা দুইটা শাখা, মিরপুরে একটা, ইয়াতে হুম একটা, উত্তরায় একটা। সে বলে যে না, দুইটা মিলে তার ঠিক আছে। দুইটার অ্যাকাউন্ট কি আলাদা? না, দুইটার অ্যাকাউন্ট আলাদা, দুইটার অ্যাকাউন্ট একসাথে। হুম আমার তো ভালোই আছে, ঠিক আছে। তখন আমি তারে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি অ্যাকাউন্ট দুইটা আলাদা করে ফেলেন। বলছে হুম কেন? আমি বলছি করেন। তারপর দেখি সে কয় এই কিছুদিনের মধ্যে ধরাইতে ধরাইতে আসছে। বলছে কিসে? বলছে আমার তো মিরপুর অ্যাকাউন্ট লস। হুম আমি তো এতদিন মিরপুর চালাইতেছি আমার উত্তরের টাকা দিয়ে। কেন? ও ওখানে তো কোনো রুগী আসে না, কোনো ইয়া নাই, ওখানে আমার ব্যাট গুলো পড়ে রয়েছে। তাহলে এতদিন কেন করছে? এতদিন তো আমি দিন শেষে দেখছি আমার টোটাল কত টাকা আসছে। আমার উত্তরের টাকা দিয়ে মিরপুরকে চালাইছি। তো ফাইন, সে এই ওর মধ্যে সে গত তার পরের 1 মাসে তার প্রথম কাজ হইলো মিরপুর শাখা বন্ধ করে দেওয়া, এবং মিরপুর শাখা সে বন্ধ করে দিচ্ছে। ওই যে হিসাবটা যদি না করতো, আলাদা হিসাব যদি না করতো, তাহলে এই জিনিস সে আরো 3-4 বছর চালাই যেত, এবং 4 বছর পরে সে জানতো যে তার মিরপুর শাখা কোনো কাজের না। তো কাজে শুরুর থেকে কাজে তোমাকে অ্যাকাউন্টিং জানতে হবে, কিভাবে প্রাইসিং করতে হয় সেটা জানতে হবে। অনেক সময় আমি দেখছি আমাদের তরুণ উদ্যোক্তারা এই ভুলটা করে। তারা যখন হুম প্রাইসিং করে, নিজের যে শ্রম, নিজের যে সময়, এটাকে ওটার মধ্যে যোগ করে না। তখন সে মনে করে যে না, আমার তো সব মিলে 100 টাকা খরচ হবে, ঠিক আছে 110 টাকা দেন। ওইভাবে না, ওই প্রাইসিংটা, এগুলো তোমাকে শিখতে হবে। এগুলো হুম সব তোমাকে জানতে হবে ছোট ছোট আকারে, কারণ তোমাকে বড় হইতে হবে। তুমি যদি মনে হুম করো যে না ঠিক আছে আমার ছোট মোটো চললে চললো, তাইলে অবশ্যই এই আলোচনা, আমাদের আলোচনা স্বীকার করার কোনো লাভ হবে না। বাট ইফ ইউ হুম ওয়ান্ট টু বি বিগ, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি মেক চেঞ্জেস দ্য লাইফ অফ দ্য আদার্স, অন্যদের জীবনে যদি সত্যিকারের পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে সিস্টেমেটিক হতে পড়াশোনা করে এই কাজগুলোতে চাপা করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা সম্ভবত আর মিনিট 10-10 মতো সময় নিব। আমি একটু বাদুল সৈয়দ স্যারের কাছ থেকে দিকে আসতে চাই। স্যার, বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো একটা সৃজনশীল উদ্যোগের ক্ষেত্রে জড়িত থাকতে আমাদের ইন্টিগ্রিটির ভূমিকাটা আসলে কি? আমরা যেটাকে সততা বলি বা ইন্টিগ্রিটি, বিশ্বস্ততা, আস্থা, হোপ, এগুলো অর্জন করার জন্য আমাদের ইয়াং বন্ধুরা কি করতে পারে? যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার এক
পরিচিত কাজিন আছে, সে বয়সে আমার থেকে 5 বছর কম, তার একটাই বিজনেস, আমার খুবই ভালো লাগে তার কাছ থেকে গল্প শুনতে। সে তার এলাকায় অনেক লোক, আমি চট্টগ্রামের যে এলাকায় আমার বাড়ি, অনেক লোক বিদেশে থাকে, দুবাই, সৌদি আরব, আরব আমিরাত, এইরকম দেশগুলোতে থাকে। তো সে শহরে থেকে একটা ছোট দোকান আছে, তার কাপড়ের দোকান। বাদল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি পাচ্ছি, আমি পাচ্ছি না শুনতে। হ্যাঁ, ওবায়দুল্লাহ কি ছুটে গেল কিনা লাইন? আচ্ছা, তাহলে আমরা মনে হয় আমরা একটু চালিয়ে নেই। হ্যাঁ, হ্যাঁ। আহ, আমি প্রথমেই একটা ব্যাপার একটু বলি, যেটা আপনি বললেন যে বিল গেটস ড্রপ আউট হয়েছেন, স্টিভ জবস ড্রপ আউট হয়েছেন। এটা আমাদের দেশের যারা মোটিভেশনাল বক্তা তারা সব সময় বলেন যে বিল গেটস ড্রপ আউট হয়েছেন, স্টিভ জবস ড্রপ আউট হয়েছেন, সমস্যা নাই। এর চেয়ে ভুল বার্তা আর কিছু নাই। হার্ভার্ড থেকে ড্রপ হওয়া, রিড কলেজ থেকে ড্রপ হওয়া, আর আমার মাইসপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ড্রপ হওয়ার মধ্যে বেশ কম আছে। এটা তাই ভালো না? বলছেন যে তুমি হ্যাঁ, আগে হারবার্ডে জয়েন হ্যাঁ, করো, তারপরে হ্যাঁ, তুমি হার্ভার্ডে গিয়ে যদি তুমি ড্রপ হও, আমার প্রবলেম নাই। হার্ভার্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করার পরে হার্ভার্ডে গিয়ে যদি তুমি ড্রপ আউট হও, আমার কোনো অসুবিধা নাই। আমাকে আমার একজন অধ্যাপিকা, আমি তার আন্ডারে অনেকদিন জাতিসংঘে কাজ করেছি, উনি আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে তোমরা যে হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি, কেমব্রিজ এগুলিকে দুনিয়ার সেরা ইউনিভার্সিটি বলো, কথাটাকে ঠিক? কথাটা তো ঠিক না। আমি বললাম কেন? বললো এরা দেখো সারা দুনিয়া উলট পালট করে 100টা ভালো ছেলে মেয়েকেই ইনটেক হিসাবে নেয়। ওরিয়েন্টেশন যখন হয় 100টা ছেলে মেয়ে কিন্তু পৃথিবীর সুপার ব্রেন গুলো ফিরিয়ে দেয় কয়জনকে? এদের মধ্যে সত্যিকার অর্থে 100টা সবচেয়ে পৃথিবীর সেরা ক্রিমকে নেওয়ার পরে 50টা ক্রিম ফিরিয়ে দেয়, আর 50টাকে দিতে পারে না। তাহলে কি এরা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি হইলো? সেটা 50% ব্যর্থ ইউনিভার্সিটি। আমার কথা হচ্ছে, সরি, এরপর উনি যেটা বলছিলেন, তবে কি জানো, ওই যে ফেইল্ড 50% যে ব্যর্থ আছে তারাও পৃথিবী বদলে দিতে পারে। এইখানেই হচ্ছে এই ক্যাম্পাসগুলোর বিশেষত্ব। এখন আমরা যদি বাংলাদেশে বসে মোটিভেশনের বক্তৃতা দেওয়ার সময় বলি তুমি তোমার ক্লাস থেকে ড্রপ আউট হও, নো প্রবলেম, তুমি তোমার ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হও, নো প্রবলেম, এটার সাথে ভাই স্টিভ জবসের ড্রপ আউট হওয়ার আর বিল গেটসের ড্রপ হওয়ার মধ্যে বেশ কম আছে তো। সো এটা ড্রপ আউট হওয়া যাবে না, বাংলাদেশে ড্রপ আউট হওয়া যাবে না। এমআইটি তে গিয়ে ড্রপ আউট হোক, আমি মাইন্ড করব না। ঠিক ড্রপ আউট আছে? হওয়া যাবে না, কথা সত্য। হ্যাঁ, মানে পড়াশোনা হ্যাঁ, শেষ করতে হবে। পড়াশোনা শেষ করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনা করা ছাড়া এক পাও এগোনো যাবে না। এবং শুধু শিক্ষাগত, কালকে আমি আপনার ইন্টারভিউটা আমি পরে রেকর্ডেড ভিডিও দেখেছি ডক্টর ওমর ইশরারের, অসাধারণ একটা ইন্টারভিউ। এই যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে কিন্তু ওনারা এখনো আছেন। এই পর্যায়ে যাওয়ার পরে উনি বলছেন যে এখনো আলোচনা, এখনো ব্রেন স্টর্মিং, এখনো সবকিছু হচ্ছে, ফিডব্যাক নিচ্ছেন। শুধু একাডেমিক পড়াশোনা তো করতেই হবে সামাজিক মর্যাদার জন্য, এরপরে পড়াশোনাটা ধরে রাখতে হবে। যত বেশি পড়বে তত বেশি কিন্তু স্মার্ট হবে, তত বেশি স্মার্ট হবে, কিন্তু যত বেশি পড়বে তত বেশি স্মার্ট হবে, এবং যত বেশি স্মার্ট হবে তত বেশি ভালো উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু স্মার্টনেস লাগবে। এই যে আপনি অ্যাপেক্সে গিয়ে অ্যাপ্রোচ করবেন, আপনি যে একটা বড় কোম্পানি দিকে অ্যাপ্রোচ করবেন, আপনার সে স্মার্টনেস লাগবে তো। এবং স্মার্টনেস তো পড়াশোনা ছাড়া আসবে না। যেমন কিছুদিন আগে খুব নামকরা একটা সেমিনার হচ্ছিল, এরকম মানে জুমে একটা বড় মিটিং হচ্ছিল, একদম দেশের টপ ব্রাশরাই আছেন বলা যায়। হঠাৎ করে আমি একটা প্রশ্ন করলাম, তো যিনি মূল বক্তা
তিনি বললেন যে সরি, ওখানে আমার অফিসিয়াল নাম, বললো যে দাউদ, মনে হয় তুমি আমার কথায় মনোযোগ দাও নাই, এটা তো তুমি আমি আলোচনা করেছি। তা আমি বললাম যে না স্যার, আপনার কথা আমি শুনেছি, আমি লিখেও রেখেছি, আমার কাছে ডায়েরি আছে। এটা আমি যে অ্যাসপেক্টটা বলছি সে অ্যাসপেক্টটা সম্ভবত আপনাকে আগে ইনফর্ম করা হয় নাই, তাই আপনি আলোচনায় আনেন নাই। তখন উনি বললেন যে হ্যাঁ, অ্যাসপেক্টটা আসলে আমি আগে এভাবে জানতাম না, আমি আলোচনায় আনি নাই, কিন্তু তারপরে আমার সন্দেহ আছে যে আমি যেটা পড়িয়েছি, যেটা বলছি সেটার সাথে তোমার অ্যাসপেক্টটাকে মিলিয়ে তুমি একটা সমাধান বের করতে পারতে প্রশ্ন না করেও। তোমার সম্ভবত মেধার সংকট আছে, ঠিক আছে? তোমার মেধার সংকট না থাকলে তুমি এই অ্যাসপেক্টটা মিলিয়ে ফেলতে পারতে। আমি ওনাকে বললাম স্যার অবশ্যই আমার মেধার সংকট আছে স্যার, তবে এখানে আমরা যারা আছি তারা সবাই মোটামুটি কম বেশি বাংলাদেশ পরিচালনায় কোনো না কোনো স্তরে জড়িত। আমাদের যে মেধার যেই মান, সেই মানের সাথে ম্যাচ করতে গেলে স্যার আমার বর্তমান মেধায় যথেষ্ট, এর চেয়ে বেশি রেডি হওয়ার দরকার নেই। এই সংকটাপন্ন মেধা নিয়েও স্যার আপনাদের সাথে কাজ করার মতো যোগ্যতা আমার আছে, ইউ ক্যান ডিপেন্ড অন মি। এটার জন্য স্যার আইনস্টাইন হওয়ার দরকার নাই। হ্যাঁ, উনি হো করে হেসে দিলেন। আমি এই কথাটা কেন বললাম, ইউ মাস্ট বি স্মার্ট টু হ্যান্ডেল এনি অড সিচুয়েশন। হাজার হাজার 60-70 জন অত্যন্ত সিনিয়র লোকের সামনে বলা হচ্ছে তোমার মেধা সংকট আছে, আর আপনি একদিকে আপনার সুপিরিয়রকে খুশি রাখতে হবে, আরেকদিকে বুঝাতে হবে যে না, আই এম নট, আপনি যেভাবে ভাবছেন সেরকম না, আই এম স্মার্ট এনাফ টু হ্যান্ডেল ইউ। হ্যাঁ, তাই যে আমি বললাম যে আপনার বর্তমানে যে মেধার দিয়ে আমরা চলছি সেটার জন্য স্যার আমার এই কম মেধাটা কোনো সমস্যা না, ইউ ক্যান ডিপেন্ড অন মি। এটা, এই আত্মবিশ্বাসটা আসতে হবে যদি পড়াশোনা আমরা করি, আমরা যদি জানি। যদি না জানি তাহলে কোনো সময় আত্মবিশ্বাসটা আসবে না, এবং আত্মবিশ্বাস যদি না আসে তাহলে আসলে কোনো জায়গায় সফল হওয়া যাবে না। সেই জন্য ড্রপ আউট হওয়া যাবে না। ড্রপ আউট হইতে হবে দুনিয়ার সেরা ইউনিভার্সিটি থেকে, ও এফোর্ড করতে পারে ড্রপ আউট হওয়া। আমার আদমপুর হাই স্কুল থেকে ড্রপ আউট হওয়া এফোর্ড করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুবই ড্রপ আমি একটা মানে ফেসবুকে আমাকে একজন একটা প্রশ্ন করেছে, এটা জবাব দিয়ে দেই। প্রশ্নটা হচ্ছে, জানতে চাচ্ছে যে যদি আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করি যেটা অলরেডি কেউ একটা বড় কোম্পানি কাজ করে, তাহলে আমি সেখানে কিভাবে প্রবেশ করব? এটা বিশ্বব্যাপী আছে, সবসময় ছোট কোম্পানি কিন্তু বড় কোম্পানির সঙ্গে কাজ করছে, এবং এটা আসলে ছোট পরিসরে বলার মতো না। আমি শুধু বলবো যে ম্যালকম ম্যালকমের একটা বই আছে, বইটার নাম হচ্ছে ডেভিড অ্যান্ড দ্য গলিয়াথ। ঠিক আছে, ডেভিড অ্যান্ড দ্য গলিয়াথ, যে ওখানে এটা বাইবেলের একটা গল্প দিয়ে শুরু। গল্পটা হচ্ছে এরকম যে একটা বড় দৈত্যের মতো বিশাল উঁচু একটা লোক, তখন এই দুই পক্ষ যখন লড়াই হচ্ছিল তখন কেউ কারো হাঁটতে পারতেছে না, তখন বলছে একটা ডুয়েট হবে, তোমাদের একজন আমাদের একজন, যে জিতবে তার পক্ষ জিতে যাবে। তো সেখানে এই একদিক থেকে আসলো গলিয়াত, ও বিশাল একটা কিছু, আর এদিক থেকে ডেভিড হলো 8 বছর বয়সের একটা ছেলে, সে বুদ্ধি মারতে পারে শুধু। ঠিক আছে, আর ওর হইলো ওই লোকের হইলো পুরাটা মানে ব্যাপকভাবে কর্মটর্ম আছে, কিন্তু ও ঠিকই বুদ্ধি দিয়ে চার চোখের মধ্যে মারছে এই জায়গাটায়, এই জায়গাটা খোলা ছিল শুধুমাত্র, এখানে মারছে, এবং এত স্পিডে আসছে এটা, সেই লোক ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। তখন সে দ্রুত কাছে গিয়ে তার কল্লাটা কেটে ফেলছে। প্রত্যেক গলিয়াতের কিন্তু একটা দুর্বল পয়েন্ট আছে, হ্যাঁ, কোথাও না কোথাও সেটা আছে। তো কাজে তুমি যদি ডেভিড হও, তাহলে তুমি অবশ্যই ওই গলিয়াতের দুর্বল পয়েন্টটা বের করে টিকে থাকতে পারবে। কাজে কোনো সন্দেহ নেই, তোমাকে গলিয়াতকে স্টাডি করতে হবে, বড় প্রতিষ্ঠানকে স্টাডি করে বুঝতে হবে তার কোথায় উইক পয়েন্ট আছে, সেখান দিয়ে তোমাকে বাজারে বুঝতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি স্যার দেখে আরেকটা একটু করে প্রশ্ন করব। আমি বাদল স্যারের কাছ থেকে শেষে জানতে চাই, স্যার শুনতে পাচ্ছেন? অবশ্যই। হ্যাঁ প্লিজ স্যার, মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স, মার্চ ফরওয়ার্ড থেকে আমরা বিসিএস ফ্রি কোচিং দিচ্ছি, প্রাইমারি ফ্রি কোচিং দিচ্ছি, সামনে ব্যাংক জব ফ্রি কোচিং বা এই ধরনের আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে। আমাদের মানে মার্চ ফরওয়ার্ড থেকে উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাকে সমর্থন করা, তাকে নার্সিং করা বা তাকে বিভিন্ন সহযোগিতা করা, পৃষ্ঠপোষকতা প্রদান করা,
এই বিষয়ে মার্চ ফরওয়ার্ডের পরিকল্পনাটা কি যদি একটু সংক্ষেপে বলতেন, যাতে আমাদের ইয়াং ভিউয়ার্স যারা আছে তারা যেন একটু শুনতে পারে এবং আপডেটেড থাকে, প্লিজ। ধন্যবাদ। আমি সবসময় বলি এবং এখনো বলি, সেদিনও আমি মার্চ ফরওয়ার্ডে লিখেছিলাম যে আসলে উদ্যোক্তা হওয়াটাই হচ্ছে সেরা। কারণ একজন উদ্যোক্তা যে অর্থনীতিতে যে পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারেন, এমপ্লয়মেন্টে যে পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারেন, একজন চাকরিজীবী তা পারেন না। এবং আমেরিকায় একটা গবেষণায় দেখা গেছে মানে উদ্যোক্তা এবং সাধারণ চাকরিজীবী তাদের মধ্যে তাদের ব্রেনের পরীক্ষা করে দেখা গেছে উদ্যোক্তাদের ব্রেনের গঠনটা একটু আলাদা। তার মানে কিছু একটা তাদের ব্রেনে ডিফারেন্স আছে, যার কারণে তারা এই ঝুঁকিটা নিতে পারেন, আমি পারি না। মার্চ ইট ফরওয়ার্ড যেটা করতে পারে উদ্যোক্তা সেশন গুলোতে, আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আসলে আমরা তো ফাইন্যান্স করতে পারবো না, এবং ফাইন্যান্স আসলে করার ক্ষমতাও আমাদের নেই, সত্যিকার অর্থে আমাদের সে অবস্থাও নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিজনেস আইডিয়া দিতে পারবো। কিছু কিছু বিজনেস আইডিয়া গুলো আমরা অল্প খরচে কি কি বিজনেস করা যেতে পারে আমরা কিছুদিন পর পর একটা একটা আইডিয়া জেনারেট করব। আমাদের মার্চ ইট ফরওয়ার্ডের সদস্যরাই কিন্তু চাইলে তারা অনেক, যেমন একটু আগে একজন বললেন যে চট্টগ্রামের আগ্রাবাদে মহিলারা বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছেন, চাকরিজীবী মহিলারা কেউ আছেন কিনা যারা আমরা এটা করতে পারি, এরকম তারা চাইলে দলবদ্ধভাবে সে ব্যবসা করতে পারে। হ্যাঁ, তারপর তাদেরকে আমরা ব্যবসাটা কিভাবে ভালো করতে পারে, অর্থাৎ কিভাবে কাস্টমার ধরে রাখা যায়, কি কি করতে মানে তার বিজ্ঞাপন যেটা বলছে, আমি বিজ্ঞাপনে বিশ্বাস করি না। এবং ওবায়দ ভাই আপনি জানেন যে মার্চ ফরওয়ার্ডের কোনো পোস্ট আমি বুস্ট করার অনুমতি দেই নাই, কিন্তু রাজি হই নাই। আমি বলেছি না, যা হওয়ার অর্গানিক হবে। আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো পোস্ট আমরা বুস্ট করি না, আমরা হচ্ছে ওয়ার্ড অফ মাউথে বিশ্বাসী। তারপরে আমাদের এক একটা সেশন কিন্তু লাখখানেক লোক রিচ করে, আপনি জানেন, উইদাউট এনি বুস্টিং, রাইট? তাই না? আমার কথা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞাপন। আমি একজনকে এমন ভাবে সার্ভিস দেব যাতে সে গিয়ে আর 10 জনকে আমার কথা বলে। যেহেতু আমি বারবার অনেস্টের কথা বলছি, যেহেতু ওই প্রতিষ্ঠানটা আমার নিজের হাতে গড়ে তোলার অভিজ্ঞতা আছে। আমাদের এমনও রেকর্ড আছে যে একজনের কাছে পাঠানো দেওয়াল ঘড়ি 3 বার ভেঙে গেছে। এটা আমার দোষ না, এটা কুরিয়ারের দোষ। তাকে 4বার রিপ্লেস করে দেওয়া হয়েছে। আমরা 3 বছর কাজ করছি। 55 আমাদের বিরুদ্ধে, আপনি আমাদের পেজে যান, একটাই অভিযোগ কি জানেন? আপনার জিনিস কিনতে পারি না, মুহূর্তে বিক্রি হয়ে যায়। কদিন আগে আমি পোস্ট দিয়ে ক্লিয়ার করছি যে ভাই, আমি বাজারের চেয়ে বাজারের 1/10 দামে জিনিস বিক্রি করি, আর আপনারা 55,000 লোক একই সাথে জিনিসটা কিনতে চান। তা আমার পক্ষে তো 55,000 জিনিস আপলোড করা সম্ভব না। তা আপনি যদি অন্য কেউ কিনে হলে আপনি আমার উপর রাগ করতে পারবেন না, তো রাগ করা উচিত না। কারণ আমি তো 55,000 ঘড়ি আনতে পারবো না। যেই ঘড়িটা বাজারে বিক্রি হচ্ছে 4,000 টাকায়, আমি দিচ্ছি 600 টাকা, 800 টাকায়। তাহলে আমি তো 800 এই ঘড়ি 55,000 কাস্টমারের জন্য এনে রাখতে পারবো না। আমি 100টা পারবো, 20টা পারবো। এখন আপনাদের মধ্যে যে দ্রুত নিতে পারবেন তিনি নিয়ে যাবেন। আমরা এইভাবে আইডিয়া দিব, ব্যবসাটা ডেভেলপ করার জন্য তার কি কি কাজ করা উচিত সেগুলি করব। যদি খুব ভালো ব্যবসা করে তাহলে যে আমাদের পেজ যেগুলোতে আছে সেগুলোতে আমরা তাদের ব্যাপারে পজিটিভ ফিডব্যাক দিব। সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে আমরা তাদের B2B মানে বিজনেস টু বিজনেস এবং B2C বিজনেস টু কনজিউমার এবং সর্বশেষে C2B কনজিউমার টু বিজনেস, এগুলি কিছু থিওরি আছে। আমি সহজ কথায় বলি, ব্যবসা টু ব্যবসা অথবা ব্যবসা থেকে কনজিউমার, এদের জন্য আমরা ফেসবুকে কিছু প্ল্যাটফর্ম করে দিব যেখানে তারা, এটা একটা ভার্চুয়াল শপিং মল, আলি এক্সপ্রেসের মতো মনে করেন, অ্যামাজনের মতো। হ্যাঁ, আপনি আপনার জিনিস বিক্রি করতে পারবেন। চাইলে আমার যদি এরা যদি 50টা প্রতিষ্ঠান গড়ে তোলে, আমি একটা প্ল্যাটফর্ম করে দিলাম, ওই 50টা প্রতিষ্ঠান ওখানে একত্রিত হলো, তারা কনজিউমারদের কাছেও বিক্রি করলো, আবার একই মধ্যে নিজেদের মধ্যে যার যে আমার এটা দরকার তার এটা দরকার নিজেদের মধ্যে বিক্রি করলো। এইভাবে তাদেরকে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম করে দিতে পারি এবং সেই ভার্চুয়াল প্ল্যাটফর্মটাকে আমরা আমাদের প্রমোট করে দিতে পারি আমাদের পেজগুলোর মাধ্যমে, যদি 100% সততার সাথে ব্যবসা করেন তারা।
100% সততার সাথে ব্যবসা না করলে আমরা আমাদের প্ল্যাটফর্মে রাখবো না। সো আমরা ফার্স্ট কি করব, আইডিয়া দিব। 2 নাম্বার হচ্ছে আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিব কিভাবে ব্যবসা গ্রোথটা কিভাবে হ্যাক করতে হয়। আমার চেয়ে এটা মুনির ভাই ভালো জানেন, তার বই আছে এটার উপর। হ্যাঁ, কিভাবে আপনার ছোট ছোট সিড মানি পাওয়া যায়, অর্থাৎ ছোট ছোট ক্যাপিটাল পাওয়া যায়, সেগুলো সম্পর্কে আইডিয়া দিব। সবচেয়ে পরে যেটা করবো সেটা হচ্ছে আমরা তাদের জন্য একটা B2B এবং B2C একটা প্ল্যাটফর্ম করে দিব, যেখানে বসে তারা এই শুধু মার্চেন্ট ফরওয়ার্ডের সদস্যদের কাছে বিক্রি করলেই তো আর কিছু লাগে না। 60,000 সদস্য আছে এখানে। আপনি যদি কম দামে লাভ একটু কমে যদি ব্যবসা করেন, শুধু মার্চেন্ট ফরওয়ার্ডের সদস্যরাই যদি মার্চেন্ট ফরওয়ার্ডের সদস্যদেরকে টার্গেট করেন, তাদের তো সবই লাগে না? চাল ডাল কাপড় চোপড় পোশাক বই পত্র খাতা সবই তো লাগে, তাই না? আমি বলি এক্সেপশন কি, হোয়াট ইজ এক্সেপশন? আলিবাবাতে এক লোক জুতো বিক্রি করে, এটার সাইজ হচ্ছে 48, তার একটাই সাইজ 48। হ্যাঁ, এখন আলিবাবার এরা জ্যাকমার বক্তৃতা, আমি কিন্তু জ্যাকমার বক্তৃতা প্রতিদিন আধা ঘন্টা শুনি। ওনারা অনেক চিন্তা করেন যে কি রে, এই লোক 48 মাপের জুতা বানায় কেন? এই জুতা তো এই 48 সাইজের পা কয়জনের আছে? এই জুতা বিক্রি হবে না। পরে দেখা গেল তার রেভিনিউ সবচেয়ে অন্য জুতার দোকানের চেয়ে বেশি। কেন জানেন? কারণ দুনিয়ায় 48 ওয়ালা লোক পা আছে, এমন লোক প্রচুর আছে, কিন্তু না যে তা না, 700 কোটি লোকের মধ্যে 1 কোটি তো আছে, কিন্তু 48 জুতা কোথাও সে খুঁজে পায় না ওই দোকান ছাড়া। বুঝতে পারছেন? কোন কোম্পানি 48 মাপের জুতা বানায় না। সে দেখে যে শুধুমাত্র একটাই আলিবাবা, আলি এক্সপ্রেসে একটা প্রতিষ্ঠান আছে যে 48 সাইজের শু বানায়। তাহলে সে কিন্তু চিন্তা করতে পারে দুনিয়ার 699 কোটি মানুষ অন্য কোম্পানির জুতা কিনবে, 1 কোটি মানুষ আমার থেকে কিনলে হবে। সো এই আমি তো বিজনেসম্যান না, আমি বিজনেসম্যানদের শত্রু, তাদের অর্জিত টাকাটা কেড়ে নিয়ে আসে সরকারের জন্য। হ্যাঁ, বাট আমি কেন এগুলি বলতে পারতেছি? বিকজ আই হ্যাভ গন থ্রু অল দিস থিংস। আমার পড়ার একটা অন্যতম বড় বিষয় হলো বিজনেস। আমার সামনে যে বইগুলি আছে এখনই যদি দেখায় আপনাদেরকে, সবগুলি বিজনেস নিয়ে বই, সব বিজনেস নিয়ে বই। হ্যাঁ, সব বিজনেস নিয়ে বই। হ্যাঁ, এটা আমি বলছি এই কারণে যে আমরা তাদেরকে এবং আইডিয়া দিব কি কি বই পড়তে হবে। এইভাবেই আমরা করবো, আসলে হেল্পগুলো এইভাবেই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। আমাদের এই হ্যাঁ স্যার, মার্চ ফরওয়ার্ডে যারা শুনছেন, যারা উদ্যোক্তা হবেন, তারাও যদি কোনো আইডিয়া শেয়ার করতে চান ইনবক্সের মাধ্যমে আমাদেরকে করতে পারেন। আপনারা যে ইনবক্স করেন সেগুলো আমাদের শ্রদ্ধেয় বাদল স্যার নিজে পড়েন, যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, এটা একটা সুযোগ আছে। আমি পাশাপাশি যারা ইয়াং পিপল, যারা ইয়াতে উদ্যোক্তা হিসেবে নিজের কেরিয়ার গঠন করতে চান, আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, প্রচারণা কিভাবে হবে। এটার উপরে আমার পড়া বাংলাদেশের সেরা একটা বই হচ্ছে গ্রোথ হ্যাকিং মার্কেটিং, আমাদের শ্রদ্ধেয় মনির হাসান স্যারের বই। তো এটাও আপনারা কালেকশন করে পড়তে পারেন, প্রচারণা বা এই সমস্ত কাজে। আমি একটু ইয়ার জন্য মনির হাসান স্যারের কাছে শেষের দিকে এসে একটু জিজ্ঞেস করতে চাই। একটু মনির হাসান স্যারের কাছে যাওয়ার আগে একটা মিনিট আমি একটু গল্প শুনতে চাই। নেটওয়ার্ক ইন্টারাপশনের কারণে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, এটা কেউ কেউ শুনতে চেয়েছেন। সেটা হচ্ছে, আমি এক ভদ্রলোককে চিনি যে শুধু নিজের অ্যাকাউন্টটা ইউজ করতে দিত। গ্রামীণ যে মহিলা তাদের টাকা আসতো বাইরে থেকে, তাদের নিজস্ব কোনো অ্যাকাউন্ট ছিল না, ওই অ্যাকাউন্টের টাকাগুলো এই ভদ্রলোকের কাছে আসতো, যিনি শুধু তার টাকাটা উনি অ্যাকাউন্টে আসলে সুন্দরভাবে সেগুলো জাস্ট ম্যানেজমেন্ট করতেন। যার টাকা আসতো তাকে একটা ফোন করে মেসেজ দেওয়া, ভাইয়া আমাদের চট্টগ্রামের বাসায় একটা শব্দ আছে বদ্দা, এই পরিমাণ টাকা পাঠিয়েছেন আপনার অ্যাকাউন্টে, আমার এখানে আছে। তো ওই ভদ্র মহিলা তাকে বলতে থ্যাংক ইউ ভাই। এইভাবে করতে করতে সে একটা চ্যানেল হয়ে গেল। বিদেশ থেকে যারা টাকা পাঠায় তাদের টাকাগুলো এসে তার ব্যাংক অ্যাকাউন্টে থাকে। আবার ওই মহিলা গ্রাম্য গৃহবধূ, তারাও তাদের প্রয়োজনীয় টাকাটা তার মাধ্যমে ব্যাংক থেকে সে ড্র করায়। এগুলো করতে গিয়ে যেটা হয়, তার একটা আস্থা তৈরি হয়ে আছে। সে এই যে চ্যানেল মেকার বিটুইন
এখানে বাংলাদেশি যারা আছে, প্রবাসীদের পরিবারবর্গ তাদের এবং যারা প্রবাসী আছে তাদের মাঝখানে আর্থিক লেনদেনের একটা ট্রান্সপারেন্ট এবং বিশ্বস্ত একটা ব্যক্তিতে পরিণত হয়েছে। পরে সে যেটা করলো, এরকম কাজটা সে করেছে কয়েক বছর, এবং তার কিন্তু খুব বেশি লেখাপড়া আছে তাও না, সে সম্ভবত ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে নাই আমার যতটুকু মনে পড়ে। তো সে একটু কিছুদিন যাওয়ার পর 2, 4, 5 বছর পর তার এটা করলো যে সে বলল, আপনাদের টাকা যখন দরকার তখনই আমি দিব, কিন্তু আপনারা যদি অনুমতি দেন আমি টাকাটা থেকে মাঝে মধ্যে আমার জরুরি অনেক সময় আমার ব্যবসায়িক কাজে আমার কিছু টাকা লাগে, আপনারা যদি অনুমতি দেন আমি সেখান থেকে যদি খরচ করে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। ইন্ডিভিজুয়ালি সেই কয়েকজনের সাথে এই কথাটা শেয়ার করলো, এবং প্রত্যেকে এটা সম্পর্কে নিরিখে তাকে বললো যে হ্যাঁ আপনি করতে পারেন, আপনাদের উপর আমার ট্রাস্ট আছে। এবং সে কিন্তু বর্তমানে আমাদের সিঙ্গাপুর মার্কেট ছিল চট্টগ্রামে, এখন সম্ভবত ওখানে নতুন একটা মার্কেট হয়ে আছে লাকি প্লাজার পাশে, ওই মার্কেটে তার বিশাল বিশাল 2টা ডিপার্টমেন্টাল স্টোর, এবং আরেকটা হচ্ছে ওই যে নতুন ব্রিজের পাশে একটা কল্পলোক আবাসিক এলাকা হয়ে আছে, সেখানে তার বিশাল একটা ডিপার্টমেন্টাল স্টোর। সে এগুলো করেছে, সে আমাকে গল্প করে শোনায়, তার কিন্তু নিজস্ব কোনো মূলধনই এখানে নাই, কিন্তু তার একটা মূলধন আছে, তার একটা ক্যাপিটাল আছে, সেটা হচ্ছে বিশ্বস্ততা। সে সততার সাথে কাজটা করেছে, তার ডিলিংস গুলো সে এমনভাবে করেছে সে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ দেয় নাই। তো আমার মনে হয় যারা ইয়াং এন্টারপ্রেনার হতে চাচ্ছেন, এন্টারপ্রেনারদের একটা বড় গুণ হওয়া উচিত বিশ্বস্ততা। কারণ এই যে মনির হাসান স্যার শুরুতে বলেছেন 2,000 টাকা যে তোমাকে দিবে, যিনি 2,000 টাকা দিচ্ছেন উনি হতে পারে 2,000 টাকাও দিতে পারে, বা টাকা থাকলে তার হয়তো এর চেয়েও বড় অ্যামাউন্টে দিতে পারে, কিন্তু হচ্ছে হাউ ইউ ডিল দি আপনার এই তার সাথে আপনি কিভাবে জিনিসটা আপনি নেগোসিয়েট করতেছেন, তার সাথে ট্রানজেকশনটা আপনি কিভাবে করতেছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা আমি বলতে চেয়েছিলাম। আমরা আমাদের আলোচনার একেবারে শেষের দিকে চলে আসলাম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত চিফ প্যাট্রন ফাউন্ডার বাদল সৈয়দ স্যার বললেন মার্চ ফরওয়ার্ড উদ্যোক্তাদের কিভাবে সহায়তা করতে পারে। আপনারা আপনাদের কোনো আইডিয়া থাকলে, কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে ইনবক্স করবেন প্লিজ। আর শ্রদ্ধেয় মনির হাসান স্যারের কাছ থেকে আমি এটা শেষের দিকে একটা প্রশ্ন জেনে নিতে চাই। আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। পার্টনারশিপ বিজনেস আমাদের অনেকের মধ্যে বিভিন্ন অভিজ্ঞতায় হোক, বিভিন্ন কারণে হোক, একটা নেতিবাচক পার্টনারশিপ বিজনেসের প্রতি একটা নেতিবাচক একটা প্রবণতা বা একটা কমেন্ট শোনা যায়। পার্টনারশিপ বিজনেসে আসলে সংকটটা কি, বা এই জিনিস এই সংকটগুলোকে কিভাবে ওভারকাম করা যেতে পারে। আমরা যেমন আমরা পাটাওয়ে বিজনেসের কথা জানি, এটা কিন্তু পার্টনারশিপ বিজনেস, এবং এই ধরনের পার্টনারশিপ বিজনেসের সমস্যা কি আমাদের সমাজে, এটা সম্ভাবনাটা কিরকম হতে পারে, প্লিজ মনির হাসান স্যার। এটা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর 10টা ব্যবসার মতোই পার্টনারশিপ ব্যবসা। প্রশ্ন হচ্ছে আমি কার সঙ্গে পার্টনারশিপে যাব। আমি বলি যে আমি তার সঙ্গে পার্টনারশিপে যাব যার সঙ্গে আমি কোথাও বেড়াইতে যাইতে পারি। ঠিক আছে, আমি যদি কারোর সঙ্গে বেড়াইতে যেতে পারি তাহলে তাকে পর্যবেক্ষণ করা সম্ভব। আসলে একটা জিনিস হয় যে শুধুমাত্র একটা কাগজ দিয়ে কিন্তু পার্টনারশিপটা রক্ষা করা যায় না। পার্টনারশিপটা কমপ্লিমেন্টারি হইতে হবে। অর্থাৎ আমি যে কাজটা পারি ও যদি আরেকটা কাজ করে, আমি যদি টেকনোলজি বুঝি, ও যদি অ্যাকাউন্টস বুঝে, ও যদি ব্যবসা বুঝে, আমি যদি টেকনোলজি বুঝি, তাইলে কিন্তু এই পার্টনারশিপটা ভালো হবে। পার্টনারশিপে কিন্তু কোনো বড় ধরনের চ্যালেঞ্জ নাই। একটাই শুধু চ্যালেঞ্জ, সেটা হচ্ছে পার্টনারশিপটা মিললো না, কারণ দুইজনের কেউ হোমওয়ার্ক করলো না। দুজনের কেউ যদি হোমওয়ার্ক না করে তাহলে এই পার্টনারশিপটা একটা বড় কাজ হবে, একটা হোমওয়ার্ক করে নেওয়া, প্রত্যেকে দুইজনকে ভালো মতো বোঝা, মানে এবং সেজন্য দীর্ঘ সময় বন্ধুত্ব থাকলে ভালো, বন্ধুত্ব না হলেও পরস্পর সম্পর্কে ডিটেইল খোঁজ নিতে হবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে যে দুই একটা অনুষ্ঠানে একসঙ্গে থাকতে হবে, যাতে পরস্পরকে ভালো মতো চেনা যায়, তাহলে পার্টনারশিপ কোনো সমস্যা না। আর পার্টনারশিপ যদি কখনো কোনো সমস্যা হোক, আর আরেকটা জিনিস হোক, যতই ভালো বন্ধু হোক যাই হোক, আলটিমেটলি কিন্তু ওই পার্টনারশিপ করার সময় কিন্তু ইয়া করে নিতে হবে, কাগজপত্র কিন্তু করে নিতে হবে, যাতে পার্টনারশিপ মানে এফোর্ট শেষ হয়ে গেল, বন্ধুত্ব যেন নষ্ট না হয়। থ্যাংক ইউ। এটার আমার জন্য মনে হয় আমরা শেষ করতে পারি আজকে। রুলস রেগুলেশনস বা চুক্তিপত্র যেটা বলে সেটা করে নেওয়া আলোচনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের আজকে শ্রদ্ধেয় মনির হাসান স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। আমি মার্চ ফরওয়ার্ডের যারা দর্শক শ্রোতা আছেন, মার্চ ফরওয়ার্ডের যারা সদস্য আছেন, তাদের সবাইকে বলবো আমাদের শ্রদ্ধেয় মনির হাসান স্যার এবং বাদল সৈয়দ স্যার দুইজনই কয়েকটা কমন বিষয় আলোকপাত করেছেন। সেটা হচ্ছে স্টাডির কোনো বিকল্প নাই, স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা প্রফেশনাল, আমরা অনেকটা একাডেমিক লাইফের যে স্টাডি শুধু সেটা না, এটার বাইরেও বাদল সৈয়দ স্যার কয়েকটা বই দেখে আছেন, আমার দেখা সবচেয়ে বই পড়ুয়া একজন ভদ্রলোক, এবং মনির হাসান স্যারও তাই। বই লিখতে গেলে তো অনেক বই পড়তে হয়।
তো সুতরাং পড়ালেখা আসলে ওনারা তো ওনাদের লাইফে আমরা যেভাবে বুঝি ওনাদের লাইফে সাকসেসফুল, একজন কমিশনার অফ ট্যাক্সেস এনবিআর এর, আরেকজন হচ্ছে মনির হাসান স্যারের বিষয়ে তো আমি শুরুতেই বললাম ওনারা সাকসেসফুল। দ্যাট মিনস এই নয় যে ওনাদের পড়ালেখার পাঠটা শেষ হয়ে গেছে, ওনারা এটা করছেন। এখন আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাই তাহলে আমাদের পড়ালেখার পরিমাণটা কিরকম হওয়া উচিত, আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? লার্নিং এর কোনো বিকল্প নাই, নাম্বার ওয়ান। 2 নম্বর একটা বিষয় আমাদের আলোচনায় আসছে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি নিয়ে আমরা বললাম। যারা উদ্যোক্তা হতে চাই, আমরা শ্যামসান এস চৌধুরী সাক্ষাৎকারেও পড়েছিলাম, বিভিন্ন ধরনের সাক্ষাৎকারে পড়েছি। ইন্টিগ্রিটি যারা উদ্যোক্তা হবেন, এই যে পার্টনারশিপ মনির হাসান স্যার সর্বশেষ যেটা বললেন, এই বিষয়গুলো আপনার পার্টনারশিপ রক্ষা করার জন্য ইন্টিগ্রিটির কোনো বিকল্প নাই। মনির হাসান স্যার আরেকটা বিষয়ে মনোযোগ দিতে বলেছেন, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আসলে বর্তমান সময়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন সহায়ক শক্তি হিসেবে চলে আসছে আমাদের যে কোনো বিজনেস এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে নেটওয়ার্কিং হচ্ছে একটা অবিকল্প মাধ্যম। এরপর বাদল সৈয়দ স্যার কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, সেটা হচ্ছে এখনো ইয়াং ডক্টরস যারা আছেন তারা চাইলে অ্যাপস এর মাধ্যমে কিভাবে অন কল একটা সার্ভিস দিতে পারেন সেই বিষয়ে উনি ফোকাস করেছেন। উনি কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে এটা একটা পোর্টাল করে নিলেই সেখানে এটা একটা নতুন একটা আইডিয়া হতে পারে, এটা বলেছেন। এরপর আমাদের এখানে যারা কমেন্টের মাধ্যমে বিভিন্ন যারা প্রশ্ন করেছেন, আমি হয়তো সবার নাম বা ওভাবে নিতে পারি না সময় স্বল্পতার কারণে, অনেকেই সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো আমাদের শ্রদ্ধেয় আজকে যারা অতিথি তারাও করবেন। আমরা চাইলে প্রয়োজনে কোনো প্রশ্ন নিয়ে আপনার সাথে পরবর্তীতে আমরা ফিডব্যাক ও অ্যানালাইসিস করতে পারি। আর মনির হাসান স্যার আরেকটা কথা বলেছেন, আইডিয়া চুরির ব্যাপারে ভয় পাওয়ার কোনো দরকার নাই। যার যার আইডিয়া সে যখন ইমপ্লিমেন্ট করবে, যার আইডিয়া সে তার মতো করে বেস্ট ওয়েতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। সুতরাং আইডিয়া নিজের মাথায় গিজ না করে এটা শেয়ার করেন, বন্ধুদের সাথে কথা বলেন, হয়তো তাদের মধ্যেও কেউ এগিয়ে আসতে পারে। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে নতুন এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে মনির হাসান স্যার দুইটা একেবারে সুনির্দিষ্ট সোর্সিং এর কথা বলেছেন। আপনারা যদি ভালো আইডিয়া দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপ টু 10 লাখ, আইসিটি মিনিস্ট্রি আপ টু 10 লাখ আপনার উদ্যোক্তাদেরকে গ্রান্ট দেয়। এরপর বঙ্গবন্ধু গ্রান্টের বিষয় আছে, আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে ইনোভেশন প্রকল্পগুলোতে সেটা হয়। বাদল সৈয়দ স্যার বলেছেন মার্চ ফরওয়ার্ডও চাইলে আপনার আইডিয়াগুলো শেয়ার করে আমাদের সাপোর্ট নিতে পারেন, আমাদেরকে এঙ্গেজ করতে পারেন, অথবা আপনার আইডিয়া আপনারই থাক, আপনিই কাজ করেন, কিন্তু কোনো একটা কনসালটেন্সি বা কোনো ধরনের আইডিয়া শেয়ারিং যদি দরকার হয় আপনারা শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের সাথে আলাপ করতে পারেন। এটা এই সুবিধাটা আপনারা পাবেন। আর উদ্যোক্তা নিয়ে আমরা আজকের প্রথম প্রোগ্রামে আমরা মনির হাসান স্যারকে পেয়েছি, আমরা স্যারের প্রতি খুবই কৃতজ্ঞ। আমরা উদ্যোক্তা নিয়ে আরো কিছু পরপর কয়েকটা সেশন করব। এই ব্যাপারে আমরা গুছিয়ে কিভাবে কাজ করা যায়, উদ্যোক্তা বিষয়ক কর্মশালা করা, সেমিনার করা, সিম্পোজিয়াম করা, এবং সেখানে যারা ক্যারিয়ার প্রফেশনালস যারা আছেন উদ্যোক্তা বিষয়ে যারা ভালো বলেন তাদেরকে মনির হাসান স্যার সহ আরো যারা আছেন তাদের আইডিয়াগুলো যাতে আপনারা পান সে ব্যবস্থা করা, এবং উদ্যোক্তা বিষয়ে কিছু ট্রেনিং আয়োজন করা। এই বিষয়গুলো আমাদের মার্চ ফরওয়ার্ডের প্ল্যানিং এর মধ্যে আছে, আপনারা গ্র্যাজুয়ালি হয়তো সেটা জানতে পারবেন। তো আমরা অনেক সময় হয়ে গেছে, আজকে আর সময় নিচ্ছি না। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় মনির হাসান স্যারের প্রতি। স্যার আপনাকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের প্রতি আপনাকেও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমরা আজকের আলোচনা স্যার আপনার অনুমতি দিলে এখানে শেষ করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।